can start. সুধী দর্শক, সালাম এবং শুভ সন্ধ্যা। ইমপ্রা কনসাল্টিং ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সুলতানা শিলা আজকের এই চমৎকার লাইভ প্রোগ্রামে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। কফি টক জিপিএস এর আজকের অনুষ্ঠানটি ইমপ্রা একাডেমিক নেটওয়ার্ক, প্যারিস গ্রাজুয়েট স্কুল ফ্রান্স, ইউকে এর যৌথ প্রযোজনায় নির্মিত একটি ব্যবসায়িক এবং তথ্যভিত্তিক আলোচনার বিশেষ আয়োজন। আমাদের এই সাপ্তাহিক লাইভ অনুষ্ঠানটি একটু ভিন্ন আঙ্গিকে সাজানোর চেষ্টা করেছি। এটার মাধ্যমে পেশাগত কর্মী, ব্যবসায়ী এবং শিক্ষার্থীদের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল প্রফেশনাল স্পেশালিস্টদের মাধ্যমে বিভিন্ন বিষয়ভিত্তিক তথ্য উপস্থাপনা ও পরামর্শ প্রদানের চেষ্টা করছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন প্রতি শনিবার বাংলাদেশ সময় রাত 10টায় ও কখনো কখনো বুধবার রাত 10টায়। এটি একটি ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, কাজেই আপনাদের মতামত, প্রশ্ন ও পরামর্শ একান্ত প্রয়োজন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পোস্ট কোভিড-19 বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। এখন আমি আমাদের স্বনামধন্য প্যানেল স্পিকার মিস্টার মনির হাসান খানকে আমাদের আজকের প্রোগ্রামটি মডারেটর করার জন্য আহ্বান জানাচ্ছি। মনির ভাই। থ্যাংক ইউ শিলা, অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই প্রোগ্রামে আমি আমাদের যে গেস্ট যারা আসছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। কিভাবে একটা ব্যবসার সিস্টেমগুলোকে রি-ইঞ্জিনিয়ার করে আমরা এই যে কোভিড-19 এর যে সমস্যাগুলো হচ্ছে বা সবগুলো বিজনেস যে সমস্যায় পড়েছে, সেই সমস্যা থেকে কিভাবে আমরা একটা ভালো এবং প্রফিটেবল একটা স্টেটে চলে আসতে পারি। তো আমাদের আজকে অত্যন্ত স্বনামধন্য সব আছেন, স্পিকার এসেছেন তিনটা ইন্ডাস্ট্রি থেকে। হলো আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ই কমার্স এবং রিটেল ইন্ডাস্ট্রি। কাজে আমার মনে হয় যে আমাদের দর্শকরা আজকে খুব একটা ইন্টারেস্টিং একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন পাবেন। তো কোনো কিছু করার আগে আমি প্রথমে আমাদের যারা গেস্ট আছেন তাদেরকে আমি একটু পরিচিত করিয়ে দিচ্ছি। আমাদের গেস্টদের মধ্যে তিনজন গেস্ট আছেন। আমি প্রথম গেস্ট হচ্ছে আহমেদ কবির। তো আমি আহমেদ কবিরকে একটু রিকোয়েস্ট করব যে আপনার নিজেকে একটু ইন্ট্রোডিউস করার জন্য। তো প্লিজ আহমেদ কবির, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। ধন্যবাদ মনির খান, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আমি আহমেদ কবির, আমি আইবিএ থেকে এমবিএ করেছি, তাও প্রায় 3 দশক হয়ে গেল। আমি কাজ করেছি আরলা ফুডসে, একটা ডেনিশ মাল্টিন্যাশনাল কোম্পানি, ডেয়ারি কোম্পানি। বাংলাদেশে তারা সুপরিচিত তাদের ব্র্যান্ড ড্যানোর জন্য। আমি 27 বছর এই কোম্পানির সাথে কাজ করেছি, বিভিন্ন দায়িত্বে, মার্কেটিং ম্যানেজার, কান্ট্রি ম্যানেজার, ম্যানেজিং ডিরেক্টর ইত্যাদি বিভিন্ন পদে কাজ করেছি। 27 বছর কাজ করার পরে আমি এই কোম্পানি থেকে অবসর নিয়ে কিছু ছোটখাটো কাজ করছিলাম। তারপরে আমি আবারও একটা লোকাল কোম্পানি, বেসিক্যালি ই কমার্স কোম্পানিতে দায়িত্ব নিয়েছি, এখানে সিইও হিসেবে। এটার নাম হচ্ছে লেজার ইনোসেন্ট। লেজার ইনোসেন্ট বেসিক্যালি সেফ ফুড বিক্রি করে, এডিবল অয়েল অর্থাৎ সরিষার তেল, ঘি, মধু, তারপরে আমাদের কিছু ফল আছে, আমাদের নিজস্ব বাগান থেকে তৈরি হয়, ফ্রেশ আসে। এর বাইরে আমরা মিষ্টি বিক্রি করি, বিভিন্ন প্রসিদ্ধ মিষ্টি দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমরা আমাদের ক্রেতাদের কাছে পৌঁছে দিই। আর এটা ছাড়া আর একটা কোম্পানি আমি দেখাশোনা করি, আমি সেটারও সিইও, সেটা নাম লেজার পালঙ্কি। এই লেজার পালঙ্কি বেসিক্যালি রেডি ফুড সার্ভ করে। অনলাইনে আমরা দেশীয় খাবারগুলোই বেশিরভাগ অর্ডার নেই এবং সার্ভ করি। তাছাড়া ছোট ছোট অনুষ্ঠানের জন্য আমরা খাবার তৈরি করি এবং সার্ভ করি। তো আপাতত এটাই আমার পরিচিতি। থ্যাংক ইউ মনির। থ্যাংক ইউ আহমেদ কবির। আমাদের নেক্সট গেস্ট যে আছেন, শি ইজ ভেরি মাচ মানে ওয়েল নোন টু বাংলাদেশ এন্ড স্পেশালি ইন দ্য এইচআর হলো সোসাইটি, শায়লা শবনম আনিতা। শায়লা, ওয়েলকাম টু আওয়ার প্রোগ্রাম। এন্ড মানে আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনার নিজেকে ইন্ট্রোডিউস করতে এবং আপনার সম্পর্কে কিছু বলতে। Please. Thank you so much, Monir bhai, and a very good evening and assalamu alaikum to everyone. প্রথমে আমি ইমপ্রা কনসাল্টিং কে ধন্যবাদ জানাচ্ছি এবং মনির ভাই এবং শিলা আপু দুইজনকেই যে আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে।
So আমি এখন কাজ করছি রোজ বাংলাদেশ লিমিটেড. It's a Swiss-based pharmaceutical company. আমি এখানে people and culture lead হিসেবে আছি, and also I'm working as a transformation partner for the organization. In addition, আমি এখানে কাজ করছি like agility নিয়ে এবং people and culture related issues নিয়ে. So আমি আমার রোশের আগে আমি কাজ করেছি নেক্সট সোর্সিং বাংলাদেশ লিয়াজো অফিস, যেটা হচ্ছে একটা ইউকে রিটেইলার কোম্পানি. ওখানে আমি কাজ করেছি এইচআর ম্যানেজার হিসেবে. And before that, actually, I have worked in freight forwarding company, Expo Freight Limited. ওখানে প্রায় 3.5 বছরের মতো কাজ করেছি. So although if I consider my experience, I'm having 12 years diverse HR industry experiences, কাজ করার অভিজ্ঞতা আছে freight forwarding, retail এবং pharmaceutical company. Education দিক থেকে I have completed my graduations and masters from the business and major in human resource management এবং all through আমার আসলে HR background. So আমার career সাথে it's very much aligned my profession. In addition, I'm a certified LCP coach and also I'm a certified agile coach professional. So currently working actually with many like organizational development perspective, leadership development, and focusing on the learning and the reshaping the organizational culture, how we can move from the current state to the desired state. So that's all about myself. Thank you so much. Thank you. It's a pleasure to have you here today, Shaila. আমি আমাদের third and final guest কে introduce করছি. He's a very special individual with lots of achievement behind him. মুস্তাফিজুর রহমান. তো আমি মুস্তাফিজুর রহমানকে request করছি আপনার মানে you are welcome to our program, and can you please introduce yourself and let us know your background. Thank you, Mr. Munir Hassan Khan and Impra Consulting Firm USA for inviting me as a guest to speak in this very large forum. So Impra Consulting Firm বিভিন্ন বিজনেস ইস্যু, ট্রেনিং ইস্যু, এই ইস্যুগুলোতে আমাদের দেশে এবং বিদেশে এবং এশিয়ার বিভিন্ন দেশে অনেক বড় তাদের নেটওয়ার্ক আছে এবং এই এরিনাতে তারা অনেক বেশি কন্ট্রিবিউট করতেছে এবং এই কোভিড সেশনেও তারা বসে নেই, তারা বিভিন্ন অর্গানাইজেশনকে হেল্প করার চেষ্টা করতেছে। তো এই মুহূর্তে আমাকে কল করা হয়েছে যে এখানে আমি কিছু বলবো। তো প্রথমে আমি আমাকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টি থেকে পোস্ট গ্রাজুয়েশন করেছি। করার পরে আমি জয়েন করেছিলাম তৎকালীন সেবা গেইগি লিমিটেড, এবং এরা সাধারণত ফার্মাসিউটিক্যাল এবং পেস্টিসাইডে এই সারা বিশ্বে খ্যাত এইসব বিজনেসে। তো তারপরে সেবাগিতে থাকাকালীন এই কোম্পানিটা আরো বড় পরিসরে মার্জ করে তারা নোভার্টিস নাম ধারণ করে এবং ইত্যবসরে তারা অনেকবার আমাকে দেশের বাইরে পাঠিয়েছে ট্রেনিং এর জন্য। বিশেষ করে করাচিতে একবার অনেক লম্বা ট্রেনিং এ পাঠানো হলো 35 দিনের জন্য। সেখানে বিভিন্ন মার্কেটিং টেকনিক, বিজনেস অ্যানালাইসিস, বিজনেস ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং ফার্মাসিউটিক্যাল বিজনেসের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করা, এইসব বিষয়ে 35 দিনের দেশি বিদেশি ইউরোপের এবং এশিয়ার বিভিন্ন বিখ্যাত মানুষদের মাধ্যমে সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত 12 ঘন্টা ধরে 35 দিন পর্যন্ত আমাদেরকে সেখানে ট্রেনিং দেওয়া হয়। তো এরপরেও দেশের বাইরে অনেকবার ট্রেনিং এ গিয়েছি, ট্রেনিং দিয়েছি দেশের ভিতরে, এবং তারপরে আমি জয়েন করেছি গ্লাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডে। ওখানেও লং টাইম থাকার পরে তারপরে আমি জয়েন করেছিলাম ACI বাংলাদেশ লিমিটেড, অ্যানাদার জায়ান্ট অর্গানাইজেশন ইন বাংলাদেশ। ওখানে আমি অ্যাকচুয়ালি 8 বছর ছিলাম। তারপরে আমি জয়েন করি যমুনা গ্রুপে অ্যাজ এ ডাইরেক্টর। সেখানে কিছুদিন থাকার পর তারপর আমি জয়েন করি অ্যাকচুয়ালি লোটোতে, লোটোর সাপ্লাই চেনে, এবং আপাতত এখন লোটোতেই আছি। এবং লোটো ইজ গ্রোয়িং ইজ ভেরি ফাস্ট, অত্যন্ত দ্রুততার সাথে এই দেশের বাংলাদেশের মার্কেট যে তারা পেনিট্রেট করতেছে, এবং এই করোনাকালীন সময়ে একটা চমৎকার ভাবে কোম্পানিটা এগিয়ে যাচ্ছে। তো এই পর্যন্ত হচ্ছে আমার মোটামুটি ইন্ট্রোডাকশন। তো আমি মুনির হাসান খান, এবং সবসময় তার অত্যন্ত ভালোভাবে সহযোগিতা করে যাচ্ছেন শিলা, তো তাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। শুরু করা যেতে পারে আমাদের প্রোগ্রাম।
থ্যাংক ইউ ভেরি মাচ মোস্তাফিজুর রহমান। আজকে আসলে আমাদের এই আলোচনাটা অত্যন্ত আমার কাছে খুবই একটা হচ্ছে সিগনিফিকেন্ট মনে হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং একটা ক্ষেত্রে। এমন নয় যে আমরা 3জন গেস্ট আছেন বা যেখানে আমরা কিন্তু বলা যায় যে বিজনেসের সব আসপেক্ট গুলোকেই আমরা কভার করতে পারছি। এখানে আমাদের অর্গানাইজেশনাল যে স্ট্র্যাটেজিক আসপেক্ট আছে সেখানে আহমেদ কবির উড বি এ ভেরি গুড মানে সোর্স ফর ইট, যেহেতু উনি অর্গানাইজেশনকে রান করেছেন টপ এই থেকে। পিপল আসপেক্টে আমাদের শায়লা আছেন যার মানে এক্সট্রিমলি হাই credibility in terms of HR management, people development, cultural development. আর এখানে আমাদের যে ট্যাকটিক্যাল এবং সেলস, সাপ্লাই চেইন এবং ইমপ্লিমেন্টেশনের যে এক্সপার্টিস সেখানে আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব আছেন খুবই চমৎকার ভাবে। আমার মনে হয় যে এই আলোচনাগুলো খুব ভালো হবে। তো আজকের আলোচনায় আমি একটু কনটেক্সট সেট করি, সেটা হচ্ছে যে আমরা একটু সেগমেন্টে আলোচনা করব। আমরা প্রথমে যে আলোচনা করব যে আমরা যেহেতু এই কোভিড-19 ইজ এ ফ্যাক্টর ইন এ গ্লোবাল ফ্যাক্টর, যেটা সারা পৃথিবীর বিজনেস ডাইনামিক্সকেই চেঞ্জ করে দিচ্ছে। যেমন বড় একটা প্যান্ডেমিক যে আমরা উই হ্যাভ নেভার বিন দেয়ার, ইটস 100 ইয়ার্স এগো এটা ছিল, তখন তো আর ইন্ডাস্ট্রিয়ালি এইরকম ডেভেলপ ছিল না যতখানি এখন আছে। তো এখানে যে কি বিরাট ইম্প্যাক্ট করেছে, যে ইম্প্যাক্টের কারণে প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের স্ট্র্যাটেজি বলেন, তাদের স্ট্রাকচার বলেন, সবকিছু চেঞ্জ করতে তারা বাধ্য হয়েছে। তো আমরা আজকে প্রথমে দেখবো যে ইস্যুগুলা কি হয়েছে, এই সমস্যাগুলা কিভাবে ইম্প্যাক্ট করেছে বিভিন্ন টাইপের অর্গানাইজেশনে, এন্ড দেন আমরা এরপরে দেখবো যে রেমেডিটা কি। আসলে আমরা উই আর টকিং অ্যাবাউট বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং, আমরা একটু জানবো যে সেই ইঞ্জিনিয়ারিং প্রসেসটা কি, এবং সেই সাথে আমরা আমাদের গেস্টদের সাথে আলোচনা করে জানতে পারবো যে আসলে এটা তাদের অর্গানাইজেশনে কিভাবে হয়েছে। এখানে অনেক ট্রান্সফরমেশন নিয়ে কথা আছে, এবং আমি আই এম হ্যাপি টু সে দ্যাট আমাদের মুস্তাফিজুর রহমান সাহেবের যে কোম্পানি আছে তারা দে হ্যাভ ডান সাম ফিনোমিনাল জব ইন টার্মস অফ দে হ্যাভ অ্যাচিভ দেয়ার টার্গেট, নট অনলি অ্যাচিভ, দে হ্যাভ এক্সিডেড দেয়ার টার্গেট। সো আমরা তাকেও হয়তো জিজ্ঞেস করবো যে কিভাবে এই অ্যাচিভমেন্টটা আসলো এবং হাউ এই প্রসেস ইঞ্জিনিয়ারিংটা কিভাবে এখানে ফিট করে। সো উইদাউট ফার্দার ডিলে আমি প্রথমে শুরু করতে চাচ্ছি আহমেদ কবিরের সাথেই। সো মাই কোয়েশ্চেন ইজ, Ahmed Kabir, can you please tell us, because আমি জানি যে আপনারা company is just transforming right now, e-commerce has become a very big aspect right now এই জন্য কোভিড-19 এর জন্য। সো আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে ওভারঅল বাংলাদেশের কোম্পানিগুলো এবং মানে অর্গানাইজেশন গুলো কোন টাইপের মানে সমস্যা ফেস করছে ইন টার্মস অফ কোভিড, এন্ড মানে what kind of changes are you seeing and or you're seeing in the future? So আমাদের সাথে একটু শেয়ার করলে খুব খুশি হব। আবারও ধন্যবাদ মনির খান। ওয়েল অ্যাকচুয়ালি কোভিড ক্রাইসিসটা তো এটা মানে ঠিক বর্ণনা করা যাবে না এমন একটা ক্রাইসিস। গত 100 বছরের ভিতরে এই ধরনের ক্রাইসিস হয়নি। তো কোনো বিজনেস প্ল্যান, বিজনেস স্ট্র্যাটেজি আসলে কভার করে না যে এই ক্রাইসিসকে হঠাৎ করে কিভাবে মিটিগেট করতে হবে। প্রথম দিকে গ্লোবালি সবাই আমার বিশ্বাস যে হতবাক হয়ে যায় এবং বিজনেস তো লিটারেলি বন্ধ হয়ে যায়, বিশেষ করে সিরিয়াস বিজনেস গুলো যারা কমপ্লায়েন্স ফলো করে। তো যাই হোক, আমাদের ক্ষেত্রেও যে জিনিসটা হয় যে আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে যে আমরা বেসিক্যালি অনলাইনেই প্রোডাক্ট বিক্রি করতাম সেই সময় সবচেয়ে বেশি। তো আমাদের প্রথম দিকে যেটা হয় যে এভরিথিং স্টপড, আমাদের কনজিউমাররাও কনফিউজড, এবং যেই জিনিসটা তারা একটা কমফোর্ট ছিল যে হ্যাঁ ঠিক আছে দোকানে এসে কিনতে হবে না, কিন্তু কত সেফ, তারা প্রোডাক্ট নিতে পারবে কিনা এবং এই প্রোডাক্টে কন্টামিনেশন আছে কিনা, এটা তারা কয়দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে, এই ধরনের চ্যালেঞ্জগুলো ছিল আমাদের ক্ষেত্রে। আমি বেসিক্যালি ই কমার্সের উপরেই বেশি জোর দিব, মানে আমার কোম্পানি যে ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করেছে তার উপরেই আমি বেসিক্যালি জোর দিব, বা আমি সেটাই বেশি ব্যাখ্যা করব। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে কনজিউমার কনফিডেন্স ফিরিয়ে আনতে বেশ খানিকটা সময় লাগে। তবে আমাদের কিছু অ্যাডভান্টেজ ছিল, আমি সেই লিভারেজ গুলো একটু বলতে চাই। যে আমরা প্রথমে বলি যে আমরা সেফ ফুড অ্যাকচুয়ালি বিক্রি করতাম বা বিক্রি করি। তো সেফ ফুডের ভিতরে আমাদের মেজর 3টা আইটেম, হানি, 2 রকম হানি আছে, ঘি আছে, এবং আমাদের মাস্টার্ড অয়েল বা সরিষার তেল আছে। প্রত্যেকটা ফুডই কিন্তু লিঙ্কড উইথ হেলথ ইস্যু, এবং কোভিডের সময় যে জিনিসটা মানুষজন যে একটা ব্যাপারে কনসার্ন হয়ে যায় সেটা হলো যে ইমিউন ডেভেলপমেন্ট।
বা ইমিউনিটি ডেভেলপমেন্ট, এবং সেই ক্ষেত্রে যে ইস্যুগুলো সামনে চলে আসে প্রথম দিকে, সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ ছিল যে আমরা এই প্রোডাক্টগুলো ফোকাস করতে পারতাম। তো আমরা ইমিডিয়েটলি সেই ফোকাসগুলো করা শুরু করি। আমরা কনজিউমারকে অ্যাওয়্যার করি যে মধু আপনাদের সুরক্ষা দেয় এবং এটা নট অনলি নিউট্রিশন, এটা আপনাদের ইমিউন ডেভেলপ করার জন্য ভালো। এবং আমরা সরিষার তেলের ক্ষেত্রেও সেই একই জিনিস ফলো করি, এবং আমরা দেখেছি যে ইনিশিয়ালি একটু স্টপ ওভার থাকার পরও যে গতিটা আমরা এপ্রিল মাসে পাই সেটা অবিশ্বাস্য। আমরা আগে যা বিক্রি করতাম সেই তুলনায় একটা অনেক বড় ডিমান্ড ক্রিয়েট হয়, স্পেশালি মধুর ক্ষেত্রে এবং ঘিয়ের ক্ষেত্রে। তবে সবচেয়ে বেশি সেটা ঘটেছে মধুর ক্ষেত্রে, এবং এই জিনিসটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি। কিন্তু সেই একই সাথে সাথে কিছু চ্যালেঞ্জ আসে ডেলিভারির ক্ষেত্রে বা আমাদের লজিস্টিক ম্যানেজমেন্টে। কারণ প্রথমত অর্ডার বেশি, দ্বিতীয় হচ্ছে কনজিউমাররা কোনো কিছু ডাইরেক্টলি রিসিভ করতে চায় না। তো তারা এগুলো হয়তো কোথাও রেখে যেতে বলে বা তাদের কেয়ারটেকারদের কাছে দিতে বলছে। সেই পেমেন্টের সমস্যা হচ্ছে। তারপরে হয়তো অনেক সময় তারা ঠিক মতো পাচ্ছে না, সময় মতো পাচ্ছে না, সেই সমস্যাগুলো হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে সেই সময় মিটিগেট করতে হয়, এবং আমাদেরকে অনেক বেশি লজিস্টিকে ইনভেস্ট করতে হয়, আরো অনেক লোক এমপ্লয় করতে হয়। তবে ফরচুনেটলি যেহেতু কোভিড এর কারণে এই পার্টিকুলার সেক্টরে একটা চ্যালেঞ্জ ছিল, যে জন্য আমরা খুব সহজে ডেলিভারি লোকজনকে পাই বা আমি বলবো যে আমরা সোর্স করতে পারি। এখানে আমি মানে অ্যাটলিস্ট এই লোভটা সম্বরণ করতে পারছি না আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে সেই সময় ডেলিভারি করার জন্য আমরা চিন্তা করি যে অনেক রাইডার কোম্পানি, বাংলাদেশেও উবার এবং উবারের সমসাময়িক অনেক রাইডার কোম্পানিগুলো চলে আসছে, এবং সেখানে তাদের একটা বিশাল মোটরসাইকেল ফ্লিট ছিল। কিন্তু যখন কমপ্লিট লকডাউন হয়ে গেল এন্ড অফ মার্চ এবং এপ্রিলে, যেটা পুরো এপ্রিল এবং মে এটা খুব স্ট্রং অবস্থায় ছিল, সেই সময় এই রাইডাররা বেসিক্যালি তাদের কাজ খুব কমে যায়, এবং আমরা খুব সহজেই তাদেরকে আমাদের টিমে নিতে পারি। এবং এটা ইটস আ বোথ ওয়ে লার্নিং তাদের জন্য যেটা ছিল যে তারা একদম জিরো আর্নিং এর থেকে তারা একটা খুব ভালো পর্যায়ে চলে আসে, এবং আমরা তাদেরকে সাপোর্ট করি। আর আমাদের জন্য লার্নিংটা হচ্ছে যে আমরা অন্য মানুষদেরকে শিখিয়ে এবং সময় মতো তাদেরকে ইউটিলাইজ করে আমরা কিন্তু আমাদের কাস্টমারকে স্যাটিসফাই করতে পারি। সো দ্যাট ওয়াজ গ্রেট। অ্যাকচুয়ালি আমি বলবো এক ধরনের রিসোর্স অ্যালোকেশন বা ট্রান্সফরমেশন বলতে পারেন। তো এই ঘটনাটা ছিল। তারপরে যে চ্যালেঞ্জটা হয়, যে আমি যেটা বলেছি যে ওভার সেল হওয়ার পরবর্তী স্টেজটা, যেটা আমরা মে মাসে বা এপ্রিলের শেষে বা মে মাসে এসে ফেস করা শুরু করি, সেটা হলো যে সোর্সিং। বিকজ আমাদের প্যাকেজিং মেটেরিয়াল শেষ হয়ে গেল বা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত ফ্যাক্টরি বন্ধ। আমাদের সমস্ত প্যাকেজিং মেটেরিয়াল গ্লাস। তো আমাদের প্যাকেজিং মেটেরিয়াল এগুলো অধিকাংশই চায়না থেকে ইম্পোর্ট করা ছিল। আমরা তখন লোকাল সোর্স করা শুরু করলাম। লোকাল সোর্স অর্ডার করলেও ফ্যাক্টরি চলছে না, সেখানে চ্যালেঞ্জ। প্রিন্টিং পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, সেখানেও খুব বড় চ্যালেঞ্জ শুরু হলো। আর তারপরে আমাদের র মেটেরিয়াল, আমরা তো অ্যাকচুয়ালি প্রসেস করে প্যাক করি, কিন্তু আমরা র মেটেরিয়াল কালেক্ট করি রেসপেক্টিভ সোর্স থেকে। তো সেখানেও র মেটেরিয়ালের একটা চ্যালেঞ্জ হলো যে বিভিন্ন কারণে পাওয়া যাচ্ছে না, আমাদেরকে বেশি পয়সা দিতে হলো, অনেক বেশি স্টক করতে হলো বা ইত্যাদি ইত্যাদি। তবে এই জিনিসগুলো আমাদেরকে তখন শর্ট টার্ম লং টার্ম বিজনেস প্ল্যান তৈরি করতে হলো, যে আমরা অল্প দিন পরে কি হবে, আমরা কতটুকু রাখবো, কত তাড়াতাড়ি অর্ডার প্লেস করব, কত তাড়াতাড়ি আমরা প্যাকেজিং মেটেরিয়াল কালেক্ট করতে পারবো। আমরা এমনও হয়েছে যে মানে পার্সোনাল রিলেশনশিপটাকে ইউজ করার দরকার হয়েছে ফ্যাক্টরি খুলে প্রোডাকশন, প্যাকেজিং মেটেরিয়ালের প্রোডাকশন করার জন্য বা ইত্যাদি ইত্যাদি। দিস ইজ অল লার্নিং অ্যান্ড ডেফিনেটলি দিস ইজ অলসো সামথিং যে অন্যরাও এটা মানে এখান থেকে শিখতে পারেন বা জানার সুযোগ আছে। তো এই পদ্ধতিতে আস্তে 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 আমরা আমাদের বিজনেসটাকে আবার ম্যানেজ করতে পারি, এবং ভলিউম ডেফিনেটলি একটা খুব ভালো ভলিউম আমরা রিচ করতে পারি। এবং যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, এই ক্ষেত্রে আমি আর একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, যে আমাদের কোম্পানিটা রিলেটিভলি নতুন, আমাদের অপারেশনটা শুধুমাত্র ঢাকায় ছিল। তো আমি
তখন চিটাগং এ একটা অপশন তৈরি করলাম। চিটাগং এ আমি একটা ডিস্ট্রিবিউশন অফার করলাম এবং উনি স্টক রাখতেন এবং উনি ডেলিভারির ব্যবস্থা করতেন। আমরা ঢাকা থেকে অনলাইনে অর্ডার করতাম এবং চিটাগং এর কনজিউমাররা অত্যন্ত হ্যাপি হলেন যে আমরা তাদেরকেও আমাদের নেটওয়ার্কের ভিতরে আনতে পারলাম এবং একটা খুব সুন্দর একটা পরিস্থিতি তৈরি হলো যে চিটাগং কাস্টমাররাও আমাদের সাথে যোগাযোগ করছেন, কিনছেন। আর কিছু কিছু ক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জ বা ঢাকার কিছু বাইরে আশুলিয়া, মুন্সিগঞ্জ এসব জায়গায়ও পাঠিয়েছি। যখন কাস্টমার আমাদেরকে অনেক বেশি রিকোয়েস্ট করে তখন হয়তো আমরা অন্য কোনো সোর্সে সেটা করেছি। তবে দিনের শেষে যেটা হচ্ছে যে আমরা ব্যাক আউট করি নাই, আমরা কখনো চিন্তা করি নাই যে এটার জন্য আমরা সাপ্লাই করব না বা আমরা সোর্স করব না। আমাদেরকে অফিস বন্ধ রাখতে হয়েছে, বাসা থেকে কাজ করতে হয়েছে, অল্প সীমিত লোক দিয়ে কাজ করতে হয়েছে, কিন্তু আমরা সেটা করেছি এবং করে আমরা বিজনেসকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি যে তারপরে আমাদের সেলসকে আর একদম পিছনে তাকাতে হয়নি। আমরা একটা অ্যাটলিস্ট একটা ব্র্যান্ড শেয়ার আমরা এনজয় করেছি এবং আমরা গত 2 মাস হলো আমরা সেই স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে আমরা সুপার শপে আমাদের প্রোডাক্ট প্লেস করেছি এবং উই আর ক্যারিং অন। আর একটা ছোট্ট জিনিস আমি বলে শেষ করব যে এই পরিস্থিতিতে ঠিক যখন এই কোভিড এপ্রিল, মে, জুন যখন এই কোভিড এর সিচুয়েশন হলো তখন হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমরা কেন কোরবানির ব্যাপারে একটু কাজ করি না। তো আমি আমার চেয়ারম্যান বা বোর্ডকে বললাম, একটা বিজনেস প্ল্যান দিলাম যে আমরা একটা কোরবানি অনলাইনে করার অপশন দিতে পারি এবং সেই ক্ষেত্রে আমাদের কাস্টমাররা দুভাবেই হতে পারে, তারা পুরো গরু কোরবানি করতে পারেন। আমরা অপশনটা 3টা অপশন দিয়েছি। কেউ আমাদের থেকে গরু কিনতে পারেন, উনি নিয়ে যেতে পারেন, কিনলে আমরা তাকে পৌঁছে দিব, উনি ওনার মতো কোরবানি দিবেন। আর একটা হলো যে আমরা কোরবানি দিয়ে ওনাকে ওনার মিট পৌঁছে দিব। আর একটা অপশন দিলাম যে আমরা ভাগও করে দিব। হ্যাঁ, যে কেউ যদি বলে যে না আমি পুরো গরু দিব না, আমি ভাগে দিতে চাই, তাহলে সেটাও অ্যারেঞ্জ করলাম। তো এবং আমরা বিজনেস প্ল্যান করলাম। ইট ওয়াজ ভেরি নাইস অফ মাই চেয়ারম্যান এন্ড আদার ডিরেক্টরস দ্যাট দে হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড এন্ড এগ্রিড। আমি তখন একটা ফার্মের সাথে যোগাযোগ করলাম, তাদের কিছু কোরবানির গরু রেইজ করা ছিল, আমরা সেগুলো অনলাইনে নিয়ে এসে আমরা ক্যাম্পেইন করলাম এবং আমরা সেগুলো বিক্রি করতে পারলাম। এবং আমরা একটা ফ্যাসিলিটি ডেভেলপ করেছিলাম, আমরা যেগুলো আমাদের কোরবানি, আসলে কোনো কাস্টমারই কোরবানি ছাড়া নেয়নি, সবাই কোরবানি করেই নিয়েছে, কেউ ভাগে নিয়েছে, কেউ পুরো গরু নিয়েছে এবং আমরা দুটোই খুব সাকসেসফুলি করতে পারি এবং দ্যাট ভেঞ্চার ওয়াজ কমপ্লিটলি প্রফিটেবল দ্য ফার্স্ট টাইম এবং লার্নিং সবই ছিল এবং দিনের শেষে উই অলসো মেড সাম প্রফিট। সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক যে আমরা অ্যাকচুয়ালি এই পরিস্থিতিটার গুরুত্ব বুঝে আমরা আমাদের কনজিউমারের নিডটাকে স্যাটিসফাই করতে পারি এবং এট দি লেভেল অফ দেয়ার এক্সপেকটেশন আই শুড সে। এবং এন্ড অফ দি ডে আমরা এর ফলে আমাদের কনজিউমার বেস বড় হয়েছে। এই যারা আমাদের সাথে কোরবানিতে এসেছেন এরাও পরবর্তীতে আমাদের থেকে অন্য অন্য প্রোডাক্ট কিনেছেন, একটা রিলেশনশিপও ডেভেলপ হয়ে গেছে। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি দ্য চ্যালেঞ্জ অ্যান্ড দ্য পজিটিভ পার্ট অফ দ্য চ্যালেঞ্জ দ্যাট উই টুক and picked up and then support each other. That's all. Very good. Very good. Thank you very much, Ahmed Kabir. আমার মনে হয় যে এখানে চমৎকার কিছু ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা যখন নট অনলি ইন কোভিড-19, এনি অফ দ্য ক্রাইসিস সিচুয়েশন অর সামথিং, আমরা মনে করি যে শুধুমাত্র আমার বিজনেসটাকে যদি আমি প্রপারলি সেট আপ করি তাহলে হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু বিজনেস ডিপেন্ডস আপন সো মেনি আদার অ্যাসপেক্টস, তাই না? আউটসোর্সিং, এইটা ওইটা বহুত রকম জিনিস, কারণ বাইরের অন্যান্য বিজনেসের অবস্থার উপরেও কিন্তু আমার বিজনেসের সিচুয়েশনটা নির্ভর করে, তাই না? এই ক্ষেত্রে আহমেদ কবির যেগুলো বললো যে তারা দে ইউজ সাম ক্রিয়েটিভিটি, দে ইউজ সাম ইনোভেশন, লুক ফর সাম নিউ এরিয়াস, তাই না? এই যে আমরা কুরবানির কথা বা যেটা মানে এটা আমরা হয়তো ভাবি না যে একটা অর্গানাইজেশন লেভেলে জিনিসটাকে করা যায় বা এইভাবে, যেটা তো আমরা হয়তো প্রাইভেট লেভেলেই কথা বলি, ভাগ করা বা এটা জিনিস করা আমরা খুঁজি, বাট দিস ইজ এ ভেরি ইনোভেটিভ আইডিয়া। সো দিস ইজ দ্য ওয়ে টু গো। তো চমৎকার। এখন আমরা একটা ডিফারেন্ট অ্যাসপেক্টে দেখি যে এই কোভিড-19, জি আমরা আমাদের আজকে প্রোগ্রামটা ইউটিউবের মাধ্যমে লাইভে আসছে, তো আমাকে পার্সোনালি কিছু কোশ্চেন করা হচ্ছে যে আমরা যে টপিক নিয়ে আজকে কথা বলছি বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, তো অ্যাকচুয়ালি বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংটা কি বা কেন করা হয়, এবং আমরা যে আজকের টপিকটা নিয়ে কথা বলার
মানে আমাদের মেসেজটা কি, যে আমরা কেন এই প্রোগ্রামটা করছি এবং বিপিআর জিনিসটা আসলে কি এবং এর মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হব। ঠিক আছে, থ্যাংক আপনার ইউ। আইডিয়াসটা একটু শেয়ার করতেন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আমাদের আরো দুজন যে আছে তাদের সাথে আগে আমরা এটা নিয়ে আলোচনা করে নিই যে কোন কোন ইস্যুগুলো আসছে, দেন আমরা বিপিআর নিয়ে আলোচনা করবো আর কি। তো আমাদের দর্শকদের জন্য আমার মনে হয় এটা অনেকখানি ভালো হবে। ওকে, সো আমি এখন আমাদের এই যে ক্রাইসিস নিয়ে আমরা কথা বলছি, যে কোভিড ক্রাইসিস ওয়ান্স ইন এ 100 ইয়ার্স ক্রাইসিস, যেটা শুধুমাত্র যে বাংলাদেশে না সারা পৃথিবীতেই। আমরা যেমন ইউএসএ তে আছি, আপনারা হয়তো জানেন যে এখন চরম ভাবে এটা ইফেক্ট করছে। এবং মানে আমরা যেগুলো কিছুদিন আগে 4 মাস লেগেছে আমাদের 1 মিলিয়ন পিপল ইনফেক্টেড হইতে, সেখানে 6 দিনে আমরা 1 মিলিয়ন পিপল ইনফেক্ট করেছি এখন যেভাবে রেট, এন্ড রেট অফ থিংস আর এভরি 30 সেকেন্ডস একজন করে মারা যাচ্ছে। সো দিস ইজ এ ভেরি স্ট্যাগারিং ফ্যাক্ট, নট অনলি ইন ইউএসএ, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো কিন্তু কোভিড এর সবচেয়ে বড় ইফেক্ট যেটা হয়েছে সেটা আসলে হয়েছে পিপল অ্যাসপেক্টে। একটা অর্গানাইজেশনের যারা কাজ করেছে, যারা ওয়ার্কার, তারাই সবচেয়ে বেশি কিন্তু ইফেক্টেড হয়েছে। এবং নাম্বার ওয়ান, অনেক জব কাট হয়েছে, অনেক স্যালারি রিডাকশন হয়েছে, অনেক মানুষজন তাদের অসুস্থতার জন্য তারা কাজ করতে পারছে না। সো ইট হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট ইন দ্য হিউম্যান রিসোর্সেস ইন অ্যান অর্গানাইজেশন। তো আমি এখন হলো শায়লাকে রিকোয়েস্ট করব, কারণ সিন্স শি ইজ ইন দ্য ফোর ফ্রন্ট অফ দিস, যে উনি ডিল করেন ডে টু ডে বেসিসে, not only in her organization but also through BSHRM and other organization, যে এই হিউম্যান যে টোল যেটা হচ্ছে, যে ইস্যুটা হচ্ছে, এটা সম্পর্কে আপনার একটু মতামত যদি আমাদেরকে জানান, যে মানে হোয়াট কাইন্ড অফ প্রবলেম ইউ আর ফেসিং এন্ড কোন কোন জিনিস। আমি জানি যে মানে ইউর অর্গানাইজেশন গোয়িং থ্রু ট্রান্সফরমেশন প্রসেস, আপনি আমাদের সাথে কিছু শেয়ার করতে পারেন যে আসলে এই ইস্যুটাকে করার জন্য কোন কোন মানে মেজার গুলো নেওয়া হয়েছে এবং হাউ ডু ইউ সি দ্যাট। So Shaila, please, you can share your thought. থ্যাংক ইউ মনির ভাই, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যদি একটু বলি যে আসলে আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না এই সিচুয়েশনটার জন্য। কোভিড-19 সিচুয়েশনটা আমাদের জন্য আসলে খুব সাডেন একটা চেঞ্জ ছিল এবং খুব বড় ধরনের একটা চেঞ্জ ছিল ফ্রম দ্য অর্গানাইজেশন পার্সপেক্টিভ এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ। ইটস নট অনলি ফর দ্য জব। আমরা যখন একটা মানুষকে কনসিডার করি, আসলে আমরা হোল পার্সপেক্টিভ কনসিডার করি, তার পার্সোনাল লাইফ, তার প্রফেশনাল লাইফ, দেয়ার আর সাম আদার অ্যাসপেক্টস অ্যাজ ওয়েল। সো এই জায়গাটাতে সবচেয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইনিশিয়ালি আমাদের একটা মাইন্ডসেটের একটা বড় একটা শিফটিং আমাদের প্রয়োজন ছিল। সো আমি যদি একটু পিপল পার্সপেক্টিভে যখনই কথা বলি, তখন মাইন্ডসেট ইজ প্লেইং এ ভেরি ভাইটাল রোল। এই জায়গাটা যখনই আমরা যদি লকডাউনের কথা চিন্তা করি, আমরা কিন্তু এন্ড অফ মার্চ থেকে লকডাউনে। ইভেন আমি যদি আমার কথা চিন্তা করি, আমি কাজ করছি সেই মিড অফ, আমাদের লাস্ট আমরা মার্চের 17 তারিখ অফিস করেছি, এবং ফ্রম অ্যাকচুয়ালি মিড অফ মার্চ আমি কিন্তু এখনো ওয়ার্কিং ফ্রম হোম। অনেক অর্গানাইজেশনে কিন্তু প্রথম যে লকডাউনটা হয়েছিল অনেকেই ওয়ার্কিং ফ্রম হোম, এবং বাংলাদেশ আসলে কালচারাল পার্সপেক্টিভে আমরা কিন্তু খুব ইউজ টু না, এবং আমরা আসলে তখন চিন্তাও করতে পারি না আসলে এটা কিভাবে সম্ভব, কিভাবে কাজ করব। বাট যখনই আসলে ডে বাই ডে আমরা কাজ করেছি, এখানে সবচেয়ে বড় একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে আসলে টিম স্পিরিটটা এবং একসাথে টিম হিসেবে কাজ করা। আমরা ক্রাইসিসটা আসলে টিম হিসেবে বুঝতে পারছি কিনা। এবং এখানে আমার কাছে যেটা মনে হয়েছে যে নট looking from the hierarchical perspective, আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে ক্রস ফাংশনালি, এবং it would not be only the top down approach, we should consider the bottom up approach as well, because আমার যারা ফ্রন্ট লাইনে কাজ করছে, they do have a many aspect, they do have a many thoughts and they do have many experiences to share. So যখনই আমরা আসলে অর্গানাইজেশনের স্ট্র্যাটেজিক পার্সপেক্টিভে চিন্তা করি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা এমপ্লয়ি যে কনসার্ন এবং তাদের যে থটটা আছে, হিয়ারিং দ্যাট থটস এবং কনসার্ন, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা আসলে রিকগনাইজ করছি কিনা। সো ওই জায়গাটা পার্সপেক্টিভে, কারণ ওই সময়টা যেটা আমার কাছে মনে হয়েছে যে একটা সাইকোলজিক্যাল সাপোর্টেরও একটা কলিগের জন্য দরকার ছিল, বিকজ দে আর ভেরি মাচ অরিড অ্যাবাউট লাইক লুজিং দ্য জব এবং কি হতে যাবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অনেকেই এখানে অনেক ক্যাপাবল ছিল, ক্যাপাবিলিটিস ইজ নট এ কোশ্চেন, বাট দ্য থিং ইজ দ্যাট যেহেতু আসলে ইকোনমিক শিফট হলে যেটা হয় যে আমাদের জব অপরচুনিটি কমে যায়। সো একটা ডাউট কিন্তু মানুষের মধ্যে ছিল যে আমার যদি আসলে ইকোনমিক কন্ডিশন ইমপ্রুভ না হয়, তাহলে আমার জব অপরচুনিটিস ক্রিয়েট হবে না। সো ওই জায়গার পার্সপেক্টিভে আমরা যেটা আসলে এনকারেজ করেছি, আমার টিম পার্সপেক্টিভে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা আসলে এই সময়টাকে খুব এনকারেজ করেছি হাউ টু বিল্ড দ্য ক্যাপাবিলিটিস এবং থিঙ্ক ফ্রম দ্য নিউ ওয়েস অফ ওয়ার্কিং অ্যান্ড অলসো পোস্ট কোভিড, বিকজ ফিউচার ওয়ার্ল্ড উইল বি আস্কিং ইউ ফ্রম ইউ আর ডিফারেন্ট থিংস। সো সেই জায়গাটাতে আমি আজকে আসলে কালকের জন্য কিভাবে নিজেকে প্রিপেয়ার করছি।
সো এটা ছিল ওয়ান পার্সপেক্টিভ, যে মাইন্ডসেট, দেন হচ্ছে যে ক্যাপাবিলিটিস বিল্ডিং। থার্ড যেটা আসে সেটা হচ্ছে যে আসলে একটা জিনিস যেটা হচ্ছে যে একটা ফেথ তো আমাদের থাকতেই হয়, যে আমি যদি আসলে রিজিকের কথা বলি, সো আমার রিজিক আসলে আমার হাতে নেই। আমি এটা খুব বিশ্বাস করি অ্যাকচুয়ালি ফ্রম দ্য ইসলামিক গ্রাউন্ড অ্যাজ ওয়েল, যে আমি যেটা করতে পারি আমি কিন্তু হোল হার্টেডলি চেষ্টা করতে পারি যে আমার যেটা করণীয় ছিল আমি আসলে আমার বেস্ট এফোর্টটা দিয়েছি কিনা। সো ওই জায়গার পার্সপেক্টিভটাতে আমি যদি চিন্তা করি সেক্ষেত্রে হচ্ছে যে কলিগসরা এই সময় আসলে তাদের লেসন লার্নটা কি ছিল, এবং জয় অফ মিসিং আউট, অনেক কিছু আমরা হয়তো অ্যাচিভ করতে পারিনি অ্যাজ we have planned at the beginning of the year, but we have achieved many things differently, যেটা আমরা হয়তো বা beginning of the year চিন্তাও করিনি। সো আমি যখন ট্রান্সফরমেশন পার্সপেক্টিভে কথা বলবো, বিকজ ট্রান্সফরমেশন পার্সপেক্টিভ আমরা যেটা দেখেছি আসলে আমরা ফোকাস করেছিলাম সেলফ ম্যানেজিং টিম, wholeness এবং shared purpose. These three things were keys actually during this transformation, because আসলে সবসময় একটা মানুষকে কিন্তু আপনি বলে বা ইনস্ট্রাকশন দিয়ে কাজ করাতে পারবেন না, আমাদের অর্গানাইজেশন পারপাসটা বুঝতে হবে। সো প্রতিটা এমপ্লয়ি কিভাবে আসলে অর্গানাইজেশন পারপাসটা বুঝতে পারে সেটা আমরা আসলে ওই মেসেজিংটা, ওই কমিউনিকেশনটা, ওই ডায়ালগসটা এনশিওর করাটা ইম্পর্টেন্ট ফ্রম দ্য অর্গানাইজেশন পার্সপেক্টিভ। এবং এই রোলটা কিন্তু নট অনলি যে HR is working actually having partnership with the management team, with the managers. So line manager যারা আসলে directly deal করছে যে how we are communicating the organization purpose to each and every level. So that's important. এবং যখন আসলে পারপাসে সবাই বুঝতে পারে তখন কিন্তু ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ তখন এখানে মাইন্ডসেট শিফটের জন্য আমাদের কোচিং রোলটা প্লেজ এ ভেরি ভাইটাল রোল। যে আমরা ম্যানেজার ওই সময়টা আসলে ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য যে কোচিং করাটা ম্যানেজারদের পার্সপেক্টিভে, সো আমরা উই হ্যাভ ফোকাসড অন দ্য কোচিং, যে আসলে কিভাবে উই ক্যান ওয়ার্ক ইন এ ডিফারেন্টলি। এবং কোচিং একটা পার্সপেক্টিভে যেটা আমরা ফোকাস করেছিলাম যে হাউ উই ক্যান এম্পাওয়ার আওয়ার টিম, এবং উই হ্যাভ ফর্ম দ্য ক্রস ফাংশনাল টিম, বিকজ we need to have a different kind of experiences and the knowledge. So it's not actually we were able to remove the functional silo, because যখনই আমরা ফাংশন ওয়াইজ চিন্তা করব তখন ওখানে একটা ফাংশনাল সাইলো ক্রিয়েট হয়। সো আমাদের যেটা হচ্ছে স্ট্রাকচার আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ফোকাসিং কাস্টমার ইন সেন্টার, how we can work as a like the cross functional team, এবং অলসো আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আউটসাইড ইন ফোকাস। প্রিভিয়াসলি কি হতো, আমরা একটা ইন্টারনালি স্ট্র্যাটেজি মেক করতাম এবং সেটা আমরা আসলে আউটসাইডে নিয়ে যেতাম। সো আমরা ড্রিম করতাম যে ওকে এই আমার স্ট্র্যাটেজিটাই আমার জন্য এক্সিকিউট করলে ইট উড বি সাকসেসফুল। সো আমাদেরকে কিন্তু এখন অনেক কিছু চিন্তা করতে হচ্ছে ফ্রম দ্য ইকোসিস্টেম পার্সপেক্টিভ, যে আমার স্টেক হোল্ডার্স, ইটস নট অনলি যে আমার কাস্টমার্স, আমি আসলে আমার রেলিভেন্ট আরো কারা আছে। আমি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কথা বলি সেক্ষেত্রে একটা সময় আমরা কাস্টমার হিসেবে ধরতাম HCP, হেলথ কেয়ার প্রফেশনাল লাইক ডক্টরস। সো এখানে আরো অনেক লাইক আমি যদি স্টেক হোল্ডার্স এর কথা বলি, এখানে কিন্তু এখন গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপ হচ্ছে, আমরা বিভিন্ন ইনস্টিটিউটকে ফোকাস করছি, বিভিন্ন গভর্নমেন্ট বডিজ হতে পারে, বিভিন্ন প্রাইভেট বিভিন্ন এনজিও হতে পারে, ইভেন আমাদের অনেক যারা হচ্ছে আসলে ইনফ্লুয়েন্সিয়াল পিপল যারা ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের টোটাল হেলথ কেয়ার ইকোসিস্টেম নিয়ে কাজ করছে। সো এই যে টোটাল ইকোসিস্টেমটা কনসিডার করাটাও কিন্তু ইম্পর্টেন্ট যখন উই আর অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং দ্য স্ট্র্যাটেজি ফর দ্য অর্গানাইজেশন। দেন আমরা যদি আসলে দেখি যে আসলে এই জায়গাটাতে আমরা যখন বিজনেস কন্টিনিউটি পার্সপেক্টিভে চিন্তা করাচ্ছি যে আসলে হোয়াটস দ্য নিডস অফ দ্য পেশেন্টস, হাউ উই ক্যান ক্রিয়েট দ্য মোর আউটকাম ফর দ্য পেশেন্টস। এবং এই সময় একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল ডিস্ট্রিবিউশন, বিকজ এখানে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে লকডাউনের জন্য পেশেন্ট আসতে পারেনি বা মেডিসিনটা ঠিক মতো কালেক্ট করতে পারেনি বা ডক্টরকে রিচ করতে পারেনি। সো এই ধরনের সিস্টেমসিক পার্সপেক্টিভে কিন্তু তখন আমাদেরকে ডিফারেন্ট ভাবে থিঙ্ক করতে হয়েছে যে আসলে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে স্মুথ করে আমরা কিভাবে পেশেন্টের কাছে আমার মেডিসিনটা পৌঁছে দিতে পারি। সো যেটা ছিল একটা। সেকেন্ড হচ্ছে যে আসলে হাউ উই ক্যান হেল্প টু দ্য পেশেন্ট টু কানেক্ট টু দ্য ডক্টরস। ইভেন এট দ্য সেম টাইম আমরা এটা এনশিওর করেছি আমাদের কলিগসদের জন্য, যখন লকডাউন হয়েছে যে তখন আমাদের colleagues যদি কোনো প্রবলেম ফেস করে, how they can connect to the doctors, how they can take support digitally, because anytime anything can be happen. It's not only for the adults, for their children as well. এবং আরেকটা জিনিস যেটা অর্গানাইজেশন পার্সপেক্টিভে আমরা করেছি সেটা হচ্ছে যে মেন্টাল হেলথ, বিকজ ওই সময়টা প্রথম 1-2 মাস it was very tough to cope up. So we have the mental health like this kind of session যেটা ভার্চুয়ালি হয়েছে। আমরা সাইকিয়াট্রিস্ট এনেছি যারা আসলে মেন্টাল হেলথ নিয়ে কাউন্সিলিং করে। ওই সময়টা আমরা আমাদের কলিগসদের নিয়ে বিভিন্ন সেশন করেছি যাতে তারা রেজিলিয়েন্সটা আসলে ফিরে পায় এবং তাদের যেন এই মেন্টাল হেলথ এটা যেন বুস্ট আপ করতে পারে। ওই জায়গাটাতে আমরা আসলে 2-3 মাস আমাদের সময় লেগেছে ইনিশিয়ালি, দেন উই কুড কোপ আপ। এবং এই জায়গাটাতে একটা জিনিস যেটা দেখেছি
আমি আসলে আমার এই এক্সপেরিয়েন্স থেকে সেটা হচ্ছে যে আমরা ক্রাইসিসে আসলে আমাদের ক্রিয়েটিভিটি না ইনক্রিজ করে, যেটা আমার আসলে আন্ডারস্ট্যান্ডিং ডিউরিং দিস ক্রাইসিস, বিকজ পিপল স্টার্টেড থিঙ্ক ডিফারেন্টলি। পিপল স্টার্টেড টু থিঙ্ক ফ্রম দ্য ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, যে আমি আসলে আমার নিজেকে কিভাবে ক্যাপাবিলিটি বিল্ড করতে পারি। একটা জিনিস তো সত্যি যে আসলে আমার ক্যাপাবিলিটিস থাকলে সো আই ক্যান বি ফিট এনিওয়্যার। সো আজকে হয়তো আমি এই অর্গানাইজেশনে নেই, বাট কালকে আমি অন্য অর্গানাইজেশনে আই ক্যান বি ফিট। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এমপ্লয়ারের পার্সপেক্টিভে একটা ডিফারেন্ট একটা রিয়েলাইজেশন এসেছে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে দে আর থিঙ্কিং নিউ ওয়েস অফ ওয়ার্কিং, লাইক যে ওয়েতে আগে কাজ করতো তারা এখন ডিফারেন্ট ওয়েতে কাজ করা শুরু করেছে। এবং এখানে ডিজিটাল ট্রান্সফরমেশনে কিন্তু একটা ম্যাসিভ আসলে আমি বলবো যে কন্ট্রিবিউশন আছে, এবং এই জায়গাটাতে ক্যাপাবিলিটিস বিল্ডিং এর সুযোগ আছে ফিউচারের জন্য। আমরা যদি আসলে পোস্ট কোভিড চিন্তা করি যে আমরা যেই ওয়েতে আগে কাজ করতাম অনেক কাজই কিন্তু দেখা যাবে আমাদের ওয়েজ অফ ওয়ার্কিং এনগেজমেন্টটা ডিফারেন্ট হয়ে যাবে। সো কাস্টমার এনগেজমেন্ট পার্সপেক্টিভ আমরা কিভাবে এটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারছি ফ্রম দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য ডিজিটাল, সো ফ্রম দ্য বোথ এন্ড। সো এগুলো আমরা নিয়ে আসলে ফোকাস করেছি। আমি একটা জিনিস যেটা বলবো যে ফ্রম দ্য পিপল এন্ড কালচার পার্সপেক্টিভে, সেটা হচ্ছে যে শেপিং দ্য কালচার এবং build the mindset and capabilities of the peoples are the keys, because at the end of the day actually my teams are working with the strategy for the customers. সো ওই জায়গাটাতে আসলে আমি বলবো যে রুট, সো আমরা যদি আসলে মানে ওই জায়গাটা নিয়ে কাজ করতে না পারি তাহলে দেখা যায় অনেক ভালো স্ট্র্যাটেজি অনেক ভিশনও কিন্তু আমার কাজ করবে না, বিকজ আসলে at the end of the day who will deliver the things? সো আমার পিপল কাজ করবে। সো আমরা এভাবে আসলে কাজ করছি, এখনো কারেন্টলি কাজ করছি, এবং ফোকাসিং কাস্টমার্স এন্ড দ্য পেশেন্টস আর ইন দ্য সেন্টার। এবং আমরা আরেকটা জিনিস যেটা করেছি আমাদের রিসেন্ট অর্গানাইজেশন যে স্ট্রাকচারিং, সেটা হচ্ছে যে আমরা হায়ারার্কিক্যাল যে স্ট্রাকচার মডেল ওইটাকে আমরা চেঞ্জ করেছি। সো উই আর ট্রাইং টু ওয়ার্ক অ্যাজ এ নেটওয়ার্ক অর্গানাইজেশন, সো পিপল ক্যান রিচ এনিওয়্যার, পিপল ক্যান টেক হেল্প ফ্রম এনিওয়্যার। অ্যাকচুয়ালি এটা এমন না যে আমি আমার কোনো চেইন অফ কমান্ড ম্যানেজ করে আমাকে চলতে হবে, এবং তারা কিভাবে ক্রস ফাংশনালি কাজ করতে পারে, নেটওয়ার্ক অর্গানাইজেশনের কাজ করতে পারে। ইভেন আমরা দেখেছি যে আমাদের হায়ারার্কিক্যাল স্ট্রাকচার গুলো আসলে টপ থেকে ডাউনে যায়, বাট আমরা এটা আমি যদি একটু মানে চিন্তা করি যে এটা সার্কেল ওয়াইজ কিভাবে আমরা অপারেট করতে পারি, and we're working the squad অনুযায়ী as well, like based on the priorities. So এই কাজগুলো আমাদের করা হচ্ছে, এবং it helps to like simplify the process, যেটা one. And the second thing is the optimized resources, যে আমরা হয়তো আগে যে রিসোর্সটা এবং কস্টটা আমার হতো কাজগুলোর ক্ষেত্রে সেই জায়গাটাতে আমরা আসলে অনেকটা রিসোর্স অপটিমাইজেশন আমাদের করতে পেরেছি। এবং ফিউচারের জন্য আমাদের কাছে আরো অনেক কিছু আসলে ডেফিনেটলি আমাদের আফটার পোস্ট কোভিডে আমাদের জন্য অনেক কিছু আছে অনগোয়িং, যেটা আসলে আমরা এখন থেকে প্রিপারেশন নিচ্ছি যে হাউ উইল ওয়ার্ক ডিফারেন্টলি টু সাপোর্ট দ্য পোস্ট কোভিড। দ্যাটস দ্য থিং। থ্যাংক ইউ। ওয়াও, আমার মনে হয় যে খুব চমৎকার কতগুলো, মানে ইউ হ্যাভ কাভার্ড সো মেনি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, মানে পিপল অ্যাসপেক্টের সাথে এগুলো সব আসে। সবচেয়ে বড় যেটা আমার মনে হয় যে প্রমিনেন্ট হয়েছে সেটা হচ্ছে যে ক্রস ফাংশনাল যে টিম ওয়ার্ক বা যে এফোর্ট যেটা আর কি, তাই না? যে পিপলকে প্রসেসে ইন্টিগ্রেট করা, আর ওই আগে যেমন হায়ারার্কি যে এক একটা ডিপার্টমেন্ট বা এক একজন মানুষ আলাদা আলাদা ভাবে একটা কাজ করছে, এন্ড দেন ওয়ান পারসন অর ওয়ান সুপারভাইজার ইজ কাইন্ড অফ putting them together and making sense out of it. But আমার মনে হয় যে ক্রস ফাংশনাল যেটা ই করে সেটা হচ্ছে যে শেয়ারিং এভরিবডিজ আইডিয়াস টুগেদার এন্ড দেন কাম আপ উইথ এ বেটার সলিউশনস এন্ড এইটা। এবং আপনারা যে এখনকার এই কোভিড সিচুয়েশনে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে আমাদেরকে পিপলকে, বাট at the end of the day আমাদের মনে রাখতে হবে যে whatever we do we are providing customer with the value. If we don't provide customer value তাহলে কিন্তু যত কিছুই করি it's not gonna get us anything. So আমার মনে হয় যে খুব চমৎকার একটা ইনসাইট পেলাম আপনার কাছ থেকে শায়লা, মানে দিস ইজ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইট। আমরা তো আরো বেশি শুনবো এখন আরো। আর তাহলে আমরা দুটো অ্যাসপেক্ট শুনলাম, একটা হচ্ছে যে স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট যেখানে ইনভেস্ট করা হয়েছে, আহমেদ কবিরের কাছ থেকে শুনলাম যে হাউ কোম্পানি ক্যান স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ, যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে পড়ে থাকতে হবে এমন কোনো কথা নেই, একটা মার্কেট নিয়ে পড়ে থাকতে হবে এমন কোনো কথা নেই। উই ক্যান হ্যাভ ডাইভার্স প্রোডাক্ট। জাস্ট বিকজ আই এম ডিলিং উইথ দিস প্রোডাক্ট it doesn't mean that I cannot deal with the other product, because COVID-19 has brought some different kinds of approach. কারণ আমরা এর আগে ই-কমার্স নিয়ে চিন্তা করি নাই বা এটা নিয়ে করি নাই। হ্যাঁ, আমাদের অনেক মানুষ জবলেস হয়ে বাসায় আছে, বাট এট দ্য সেম টাইম আমাদের বাসায় যারা অনেক ফিমেল পপুলেশন আছে আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে তারা কিন্তু ম্যাসিভ ভাবে বিজনেস শুরু করেছে। সো অ্যানাদার সোসাইটি হ্যাজ গ্রোন ফ্রম হিয়ার। আর আরেকটা জিনিস আমার মনে হয় শায়লা খুব চমৎকার করে বলেছেন যে আসলে ক্রাইসিসে পড়লে মানুষজন একটু তখন দে থিঙ্ক ডিফারেন্টলি।
সেজন্য বলা হয় যে ক্রাইসিস ক্যান বি মাদার অফ অল ক্রিয়েশন, তাই না? বলা হয় যে আমাদের পৃথিবীতে যত বড় বড় ইনোভেশন এসেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা বড় বড় যুদ্ধের সময় এরকম ইনোভেশন গুলো এসেছে যখন ক্রাইসিস ওয়াজ দেয়ার। তো এইখানে মানে নেগেটিভ যেমন আছে ঠিক পজিটিভও সেরকম আছে, যে অনেক বিজনেস তারা মনে করছে যে এই পোস্ট কোভিড এর জন্য তারা ওয়েট করছে। আসলে পোস্ট কোভিড বলতে কোনো জিনিস নাই, ইট উইল জাস্ট লাইক আমাদের একটা সিচুয়েশন এসেছে এন্ড উই হ্যাভ টু লিভ উইথ দিস কোভিড, দিস ইজ নট গোয়িং অ্যাওয়ে, ইট ইজ জাস্ট। তো বিজনেস যেগুলা শেষ হয়ে যাবে বা যেগুলো বিজনেস উইল নট সার্ভাইভ, তারা আসলে দে ডোন্ট নো হাউ টু ট্রান্সফর্ম দেমসেলফ, এবং ওই ট্রান্সফরমেশনের মধ্যে যারা না আসতে পারবে তারাই কিন্তু চলে যাবে। এন্ড দেয়ার ইজ এ নিউ ফর্ম অফ বিজনেস। তার মানে এই না যে বিজনেস সব শেষ হয়ে গেলে সব বিজনেস আর থাকবে না, তাহলে কি হবে? এটা তো ইট ইজ ইম্পসিবল ইন ইকোনমিক থিওরি, তাই না? সব সময় কোনো না কোনো বিজনেস থাকবেই। তো আমাদেরকে জানতে হবে যে ওই ফিউচারটা কি, সেই দৃষ্টিভঙ্গিটা ঠিক করে আমাদেরকে রেডি হতে হবে। তো আমরা স্ট্র্যাটেজিক জানলাম, আমরা জানলাম পিপল অ্যাসপেক্ট। এখন আসল যে জিনিসটা, যেটা না হলে একটা অর্গানাইজেশনের কোনো কিছুই নাই, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ফিল্ডে ডিস্ট্রিবিউশন, চেইন, সাপ্লাই চেইন এবং কাস্টমারের কাছে সেলস এন্ড এভরিথিং। এবং সেই জায়গাটাতে আমাদের একজন ভেরি সিগনিফিকেন্ট ইন্ডিভিজুয়াল আছেন, মোস্তাফিজুর রহমান। তো আমি এখন উনাকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনি একটু আমাদেরকে আপনার পার্সপেক্টিভে বলেন যে কোন টাইপের সমস্যা এখানে ছিল বা আছে কোভিড-19 এবং হাউ ডিড ইউ ওভারকাম ইট এন্ড কিভাবে এটাকে ঠিক করা যায়, and you have some success story to share, so we would love to hear that. So I'm requesting Mr. Mustafizur Rahman to share his thoughts. Are you there? Can you unmute yourself? Maybe. আনমিউট করে নেন প্লিজ, মাইক্রোফোনটা আনমিউট করে নেন। আমরা বুঝতে পেরেছিলাম যে কোভিড সারা পৃথিবীকে নাড়া দিচ্ছে এবং এই কোভিডের এই সিচুয়েশনটা আমরা যে ভাবে বিজনেসটা করতেছিলাম এইভাবে করলে সার্ভাইভালটা সমস্যা হবে। তখন আমরা স্ট্র্যাটেজিক প্ল্যান করলাম যে অর্গানাইজেশনটাকে আরো এই অসময়ে এগিয়ে নিয়ে যায় কিভাবে, আমরা তো পিছাবই না বরং আরো এগিয়ে যেতে পারি কিভাবে। আমরা প্রথম ঠিক করলাম যে আমাদের ব্যাকবোন হচ্ছে আমাদের এমপ্লয়ি, তাদের মোরালটা ধরে রাখতে হবে প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কাস্টমার, তাদের নিড কিন্তু সবসময় আছে। কোভিড মানেই যে নিড শেষ হয়ে গেছে তা কিন্তু না, মানুষের যে বেসিক নিড, ফুড, ক্লথ, তারপরে হাউজিং, তারপরে হচ্ছে মেডিকেশন, এগুলো কিন্তু চলমান, এগুলি চলতেই আছে। সুতরাং এই নিডটা কিভাবে আমরা স্যাটিসফাই করতে পারি। তারপরে আমরা নজর দিলাম যে আমাদের প্রোডাক্টের যে কোয়ালিটি আছে এটাকে আরো ইমপ্রুভ কিভাবে করা যেতে পারে, কাস্টমারের নিডটাকে কিভাবে স্যাটিসফাই করা যেতে পারে। তো প্রথম স্ট্র্যাটেজি আমরা নিলাম, আমরা এমপ্লয়ীদের বললাম কোভিডে সিচুয়েশন যাই হোক না কেন কোনো এমপ্লয়ির চাকরি যাবে না, ফার্স্ট কেউ চাকরিচ্যুত হবে না প্রথম। দ্বিতীয় হচ্ছে আমরা রি-ইঞ্জিনিয়ারিং করলাম অর্গানাইজেশনের ভিতরে, বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন জায়গায় ট্যালেন্ট গুলিকে টেনে তুললাম এবং ট্যালেন্ট হান্ট করা শুরু করলাম আমরা মার্কেট থেকে। আমাদের সবচেয়ে বড় বিজনেস হয় রমজান মাসে এবং ঈদ উল ফিতরে। এই সময় আমরা আমাদের সারা বছরে 30% বিজনেস ওই এক মাসে হয়। টোটাল বিজনেসটাই হলো না এবার কোভিডে। আমরা কিন্তু থেমে থাকিনি। তারপরে আমরা 1-2 মাস, পার্টিকুলারলি এপ্রিল, মে, জুন আমরা তেমন ভাবে বিজনেস করতে পারিনি, কিন্তু আমরা এমপ্লয়ীদের বেতন দিয়ে গেছি 100% না পারলে যতটুকু আমরা পেরেছি আমাদের রিজার্ভ থেকে আমরা তাদেরকে দিয়ে তাদের মোরালটা আমরা ধরে রেখেছি। তারপরে যখন জুলাই মাস থেকে আমাদের বিজনেস কিন্তু টার্ন অ্যারাউন্ড, এবং এখন যে সিচুয়েশনে আমরা যাচ্ছি, আমরা আশা করতেছি যে এই কোভিড টাইমে যে এক্সপেক্টেড টার্গেট সেগুলো এক্সিড করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং তার লক্ষণ এখনই দেখা যাচ্ছে। তাহলে আমরা স্ট্র্যাটেজিক্যালি ভিতর থেকে আমরা চেঞ্জ করেছি আমাদের থট প্রসেসকে। আমাদের যে লিডার, আমাদের এমডি সাহেব, উনি মানে অসম্ভব ডায়নামিক, 16 থেকে 18 ঘন্টা উনি ডেইলি পরিশ্রম করেন এবং কিভাবে আরো জব ক্রিয়েট করা যায়। এই কোভিডের মধ্যে আমরা প্রচুর লোক রিক্রুট করেছি, সংখ্যাটা আমি বলবো না, প্রচুর লোক রিক্রুট করেছি এবং এমনও কোনো দিন যাচ্ছে না যে আমরা ট্যালেন্ট হান্ট করতেছি না। প্রায় প্রতিদিনই আমরা ট্যালেন্ট হান্ট করতেছি এবং তাদেরকে আমাদের কোম্পানিতে ইন্ডাক্ট করে আমরা তাদেরকে কাজে লাগাচ্ছি এবং আমাদের বিজনেস অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
এই কোভিডের টাইমেও। সুতরাং এইখানে সবচেয়ে বড় ব্যাপারটি হলো লিডার, উপরের থেকে যিনি দেখেন তিনি কিভাবে দেখেন বিজনেসটাকে, তিনি কিভাবে ড্রাইভ করেন, এবং টপ ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করে, এবং ভিতর থেকে কি ধরনের চেঞ্জ করা দরকার, সেইগুলো কিন্তু মিডল বা নিচের স্তরের এমপ্লয়ির চিন্তা চেতনার ফসল না। এই ফসলটি হচ্ছে টপ লেভেলের চিন্তার ফসল। এই কোভিডের টাইমে অনেকে ঝরে যাবে, অনেকে বিজনেস 2 গুণ 3 গুণ বাড়িয়ে নিবে। এইটা হচ্ছে, আমি এই পর্যন্ত বলেই আমি আমার বক্তব্য শেষ করতেছি। ধন্যবাদ। ও থ্যাংক ইউ। আমার মনে হয় যে খুব কনসাইজেশনের মধ্যে আপনি আসলে অনেক ইম্পর্টেন্ট কথাগুলোই বলেছেন। যে নাম্বার 1 হচ্ছে যে কোভিড হোক আর যে কোনো কিছুই হোক, নিড ইজ দেয়ার, মানুষজনের জিনিসপাতির দরকার আছে। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে বিজনেসটাকে অগমেন্ট করবো ইন টার্মস অফ সেই মানুষদের সেই চাহিদা এবং সেটার উপরে, এবং যারা ইনোভেটিভ ওয়েতে আসছে, যারা তাদের পিপলকে টেক কেয়ার করতে পেরেছে, তারা এই ইস্যুগুলোকে নিয়ে স্ট্র্যাটেজি ঠিক করতে পেরেছে, তারাই আসলে এই কোভিডে সবচেয়ে ভালো করেছে। এখন এটা নিয়ে আমরা আসলে অনেক বিতর্কও হয়েছে, অনেক কিছু হয়েছে যে এই এই কোভিড-19 প্যান্ডেমিকে অনেকগুলো বিজনেসের খুব খারাপ অবস্থা হয়েছে। বাট এট দ্য সেম টাইম আমরা দেখেছি অনেক বিজনেস তারা বাম্পার প্রফিট তৈরি করেছে। অ্যামাজন বলেন, এরকম আরো অনেক রকমের বিজনেস আছে যারা ট্রিমেন্ডাস প্রফিট করেছে। এখন যেহেতু ফার্মাসিউটিক্যাল এসে আমাদের ভ্যাকসিনেশন এসছে, তো এখানেও আমাদের একটা জিনিস জানতে হবে যে উই আর লুকিং, এখন মানে আগে আমাদের একটা হতাশা ছিল, এখন আমরা হয়তো একটা উই আর সিইং সাম লাইট এট দ্য এন্ড অফ দ্য টানেল, যে ওয়েল প্রবলি অ্যানাদার 6 মান্থস প্রবলি ভ্যাকসিনেশনটা যখন প্রপারলি সবার কাছে যাবে, একটা ট্রিমেন্ডাস চেঞ্জ আসবে। তার মানে কিছু নর্মালসি আসবে। তো কিছু নর্মালসি যখন আসবে তখন কিন্তু বিজনেসের নতুন আরেকটা গেম আসবে। আমরা হয়তো মনে করছি যে ওই কোভিডটার এটা শেষ হয়ে গেলে আমাদের বিজনেসটা আগে যেরকম ছিল সেইভাবে বোধহয় আমরা আবার যেতে পারবো। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ভ্রান্ত ধারণা। সেটা হবে না, কারণ ওটা তখন যে বিজনেস গুলো হবে সবগুলো সেই পোস্ট কোভিড বিজনেস হবে, কারণ ডিউরিং দিস 1 year পিপল হ্যাভ ডেভেলপড সার্টেন কাইন্ডস অফ হ্যাবিটস। তাদের বাইং হ্যাবিটস চেঞ্জ হয়েছে, তাদের এক্সপেকটেশন চেঞ্জ হয়েছে, তাদের অনেক কিছু চেঞ্জ হয়েছে, ওয়ার্ক হ্যাবিট চেঞ্জ হয়েছে, হয়তো অর্গানাইজেশন গুলো হয়তো অন্যভাবে চিন্তা করবে। সো এই যে এই চিন্তা ভাবনাগুলো এবং এখান থেকে কিভাবে এক একটা কোম্পানি আসবে, তো অনেকের মনে যেটা ধারণা আছে সেটা হচ্ছে যে যেই কোম্পানিগুলো ভালো করেছে তারা হয়তো তাদের এখানে যারা কাজ করেছে তাদের এক্সপেরিয়েন্স, এখানে আমাদের মোস্তাফিজুর রহমান সাহেব যেটা বললেন যে তাদের এমডি বা লিডারশিপ যারা এখানে ইনিশিয়েটিভ নিয়েছে, অনেকের কারণে হয়েছে। বাট এট দ্য সেম টাইম অনেক বছর অর্গানাইজেশনে কাজ করায় আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আসলে এটা শুধুমাত্র যে এক্সপিরিয়েন্স হয় তা না, এখানে যদি আমরা কিছু স্কিল ডেভেলপ করতে পারি, আমরা যদি অর্গানাইজেশনের সিস্টেম সম্পর্কে কিছু জানতে পারি এবং এই বিজনেস প্রসেস সম্পর্কে জানতে পারি, তাহলে কিন্তু ইভেন সাধারণ যেসব অর্গানাইজেশন আছে তাদের পক্ষে সফল হওয়া সম্ভব। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা প্রমোট করছি এই বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং, বা যে জিনিসটাকে আমরা কথা বলছি আর কি এখানে, যে আমরা দেখছি যে বিজনেস ইজ এ কালেকশন অফ সিস্টেমস। এক একটা সিস্টেম, একটা মার্কেটিং সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম, সেলস সিস্টেম, এই সিস্টেম গুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি এবং একটার সাথে আরেকটা ক্রস ফাংশনালি কাজ করাতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই সফলতা আসে। সো আমি এখন যেটা ওই শিলা একটু আগে আমাদেরকে বললেন যে আমাদের আমরা এর আগেও কিছু গেস্টদেরকে এনকারেজ করেছিলাম বা আমাদের ভিউয়ারদেরকে যে আপনারা কিছু প্রশ্ন পাঠান, তো আমার মনে হয় যে বেশিরভাগ প্রশ্ন এসেছে যে আসলে এই জিনিসটা কি বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং, অনেকের মধ্যে একটু ভ্রান্ত ধারণা আছে। তো আমি একটু চেষ্টা করি এটা সম্পর্কে অল্প একটু আলোকপাত করার জন্য। সো আই হ্যাভ এ ভেরি স্মল প্রেজেন্টেশন, উইথ ইউর পারমিশন আই ক্যান স্টার্ট ইট। সো শিলা, তুমি যদি আমাকে একটু কো হোস্ট করে দাও তাহলে আমি হয়তো এই স্ক্রিনটাকে শেয়ার করতে পারি। কো হোস্ট করা আছে? হ্যাঁ, আছে আছে। ও গুড গুড। আচ্ছা, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন এটা? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। গুড। তাহলে আমি মানে আপাতত শেয়ার করি যে, কারণ এই বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং আমরা যখন থেকে, দিস ইজ নট টুডে, ইটস বিন প্রবলি, আমি প্রায় গত 8-10 বছর থেকে এটাকে ফ্লোরিশ বা প্র্যাকটিস করে আসছি। অনেকের কাছে এটা প্রশ্ন আছে আর কি, এবং অনেকের মিসকনসেপশন আছে। অনেক কোম্পানির সাথে কথা বলে তারা মনে করে, মানে আমার নিজেরই এক্সপেরিয়েন্স আছে, কোনো কোম্পানিতে যখন আমি গিয়েছি
তাদের এমপ্লয়িরা ভয় পেয়ে গেছে যে ওনারা বোধহয় এসে আমাদেরকে ছাঁটাই করতে আসছে বা এরকম আর কি। তো এরকম মিসকনসেপশন আছে আর কি এটা সম্পর্কে। তো আমি অল্প একটু জানলে আমার মনে হয় যে ভিউয়াররাও জানতে পারবে এবং আমরা নিজেরও একটা আন্ডারস্ট্যান্ডিংটা হতে হবে যে এই বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিংটা কি। এটা হচ্ছে যে হাউ টু বিল্ড এন্ড রিভাইটালাইজ ইউর কোম্পানি ডিউরিং এন্ড আফটার দিস কোভিড ক্রাইসিস। এখানে চমৎকার একটা এই কথা আছে, সেটা হচ্ছে যে আসলে আমরা বলতেছি যে আমাদের যত বিজনেসের সিস্টেম ছিল এই সবগুলোকে বোধহয় কোভিড-19 এসে ভেঙে দিয়ে গেছে। আসলে কিন্তু তা না। কোভিড-19 এসে আমাদেরকে দেখাই দিয়ে গেছে যে আমাদের যে সিস্টেমগুলো ছিল এই সিস্টেমগুলো কতখানি vulnerable। হ্যাঁ, ইট ওয়াজ নট এ পারফেক্ট সিস্টেম। আমরা একটা কন্টিনজেন্সি প্ল্যান ছিল না, আমরা জানতাম না যে একটা ক্রাইসিস আসলে আমাদের কি হবে। এবং এখানে আমাদের অনেকেই ড্রাস্টিক নিয়েছেন, তাই না, যে এই বিজনেস ওয়ার্ল্ডে কোন ধরনের চেঞ্জ আসছে। সবচেয়ে বড় যেটা মানে নেগেটিভলি স্পিকিং যে চেঞ্জটা আসছে শুধু বাংলাদেশেই না, আপনি সারা পৃথিবীতেই বলতে পারেন। আমাদের দেশে তো এটা একটা ম্যাসিভ আকারে আসছে যেহেতু এমপ্লয়মেন্ট ইজ এ ভেরি বিগ ইস্যু, তাই না। সেখানে কি হয়েছে যে আমাদের কোম্পানিগুলো প্যানিকড হয়ে গেছে আর কি, প্যানিকড হয়ে গেছে। এবং তারা কি করেছে যে তারা দেখতেছে যে না আমাদের এখন ছাঁটাই করতে হবে এমপ্লয়ি, কারণ আমরা এই খরচ বাঁচাতে পারবো না। হ্যাঁ, এবং তারা ছাঁটাই করেছে এমপ্লয়ি, বাট সবচেয়ে বড় যে ভুলটা করেছে যে প্ল্যান করে ছাঁটাই করেনি। ইয়েস, ইউ নিড টু কাট ডাউন অন ইউর এমপ্লয়ি ইফ দ্য বিজনেস ইজ নট দেয়ার, কিন্তু কোন এমপ্লয়িকে রাখবেন, কোন এমপ্লয়ি রাখবেন না, কোন ফাংশনটাকে রাখবেন। এখন কথা হচ্ছে যে আপনার মাথা ব্যথা হচ্ছে, আপনি আপনার হাত কেটে ফেললেন, তাহলে তো একটা সলিউশন হলো না। তো অনেকগুলো কোম্পানি এই জিনিসটা করেছে, তারা এই এমপ্লয়িকে ছাঁটাই করেছে কোনো প্ল্যান ছাড়া, তারা দে রিডিউস দেয়ার স্যালারি, হ্যাঁ, এবং অনেক কিছু কমিয়ে নিয়ে এসেছে। এবং হলো যে তারা যেটা চিন্তা করছে সেটা হচ্ছে যে আমাদের দেশে তো এমনিতেই এমপ্লয়ি পাওয়া যায়, তো আমি যদি এখন ছাঁটাই করে দিই 2-1 মাস পরে আমি যখন আবার নতুন এমপ্লয়ি আনবো তখন আমি তো খুঁজলে অনেকগুলো পাবো। কিন্তু তারা আসলে কস্ট অফ মানে যে এমপ্লয়ির যে ট্রেনিং এবং নতুন ওরিয়েন্টেশন, আগের এমপ্লয়িরা চলে যাচ্ছে, এগুলোর কিন্তু একটা হিউজ কস্ট আছে যেটা তারা আসলে ফ্যাক্টর ইন করে নাই। ওটা দেখলে তারা হয়তো বুঝতে পারতো যে ছাঁটাই করাটা আসলে তাদের জন্য আসলে বেশি কস্টলি হয়েছে রাদার দেন আগে আর কি। এবং এটা আরেকটা হিউজ ইম্প্যাক্ট করেছে, সেটা হতেছে যে যখন এই ধরনের এমপ্লয়ি রিডাকশন হচ্ছে, আমার কোম্পানিকে ঠিকমতো আমি অ্যাসেস না করে যে আমরা কোনো নতুন কোনো উপায় কোম্পানিটাকে ফ্লোট করে রাখতে পারি কিনা, তো যখনই দেখা যাচ্ছে যে এমপ্লয়িরা খুব ভয়ে আছে যে আমার চাকরিটা কবে যায়, অলরেডি তারা এই চাকরি ছাড়িয়ে নিছে, তখন কিন্তু দুটো জিনিস হয়। একটা হচ্ছে তাদের লয়্যালটি কমে যায়, আরেকটা হচ্ছে তাদের প্রোডাক্টিভিটি কমে যায়। তার মানে যারা আছে তারাও কিন্তু প্রপারলি পারফর্ম করে নাই। সো এই জিনিসটা একটার সাথে আরেকটা এইভাবে মানে হয়েছে। এবং এটা হয়েছে তার কারণ হচ্ছে যে আমাদের অর্গানাইজেশন গুলো দে আর নট রিয়েলি রেডি এই স্ট্র্যাটেজিক বা এরকম কোন একটা প্যান্ডেমিকের জন্য, এবং তাদের মধ্যে সেই প্ল্যানিং জিনিসটা নাই। এখানে করোনা ভাইরাস প্যান্ডেমিক শুধুমাত্র যে একটা জায়গায় করেছে তারা সেটা না, পুরো গ্লোবাল, যেটা আমরা আহমেদ কবিরের কাছ থেকে শুনতে পেলাম যে ইটস নট অনলি ইন মাই বিজনেস, এভরি বিজনেস বিন এফেক্টেড। তো আমি সোর্সিং করতে গেলেও দেখতে পাচ্ছি যে অন্যান্য বিজনেস গুলো ওখানে এফেক্ট হয়েছে। তো এটা সোসাইটিকে যেমন ইফেক্ট করেছে, পার্সোনাল ভাবেও আমাদের কাস্টমারকেও ইফেক্ট করেছে। কারণ কাস্টমারদের এখন এক নম্বর কথা তারা ভয়ে আছে, তারা সে আগে যেভাবে কিনতো সেভাবে কিনছে না, তারা অন্যভাবে সমস্ত কিছু সেফটি সিকিউরিটি দেখছে। কাজেই একটা সার্বিক জায়গায় একটা বিরাট পরিবর্তন আসছে। তো এই পরিবর্তনের জন্য হাউ ইউ ক্যান ডিল উইথ একটা অর্গানাইজেশন যদি ইফ ইউ ওয়ান্টেড টু বিকাম সাকসেসফুল, হোয়াট ডু ইউ নিড টু ডু। নাম্বার ওয়ান হচ্ছে ইউ হ্যাভ টু নো দ্য চেঞ্জ ইজ দ্য নেম অফ দ্য গেম। আপনাকে আগে যেটাই করতে হবে যে নট অনলি প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, ইউ হ্যাভ টু রেডি ফর এনি কাইন্ড অফ চেঞ্জ। এটা চলে যাওয়ার পরে হয়তো নতুন আরেকটা চেঞ্জ আসবে, বিজনেস ওভারগ্রোথ চেঞ্জ আসবে। তার মানে প্যান্ডেমিক শেষ হয়ে যাওয়ার পরে মানুষজন যদি সবাই বের হয়ে আসে, there are a lot of business will open up, তখন কিন্তু কম্পিটিশন হয়ে যাবে ফিয়ার্স। তখন আপনি কি করবেন? এখন হয়তো কম্পিটিশন মানে নাই, কিংবা এখন হয়তো এখন সুযোগই নাই, তখন আবার এতগুলো কোম্পানি আসবে, আপনাকে কিন্তু আরেকটা তখন আপনার জিনিসটা চেঞ্জ করতে হবে, বা পলিসি বা আপনার যে স্ট্র্যাটেজি। তো সেই জন্য বলা হচ্ছে যে ট্রান্সফরমেশন ইজ দ্য কি। মানে আমরা কিভাবে উই গেট রেডি ফর ট্রান্সফরমেশন এন্ড মানে উই ডেভেলপ আওয়ার সিস্টেম। সো সলিউশন ইজ নট অনলি কাটিং কস্ট বাট ইমপ্রুভিং দ্য প্রোডাক্টিভিটি। এই জিনিসটাই আমরা সবচেয়ে বেশি প্রমোট করতে চাই থ্রু প্রসেস ইঞ্জিনিয়ারিং। হচ্ছে যে আপনি সবসময় কস্ট কাট করে আপনি করতে পারবেন না, হলো সার্ভাইভ করতে পারবেন না। আপনাকে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হবে, বেটার স্ট্র্যাটেজি আনতে হবে, এবং আপনার যেভাবে কাজ করছিলেন সেই কাজটাকে হয়তো চেঞ্জ করে আনতে হবে। এখানে জেএফকে একটা খুব চমৎকার কথা বলেছেন আসলে, যে চীন দেশের ভাষায়
ক্রাইসিস শব্দটা দুটো মানে আছে, একটা হচ্ছে ডেঞ্জার আর আরেকটা হচ্ছে অপরচুনিটি। ঠিক সেরকম আমাদের এখানে যখন ক্রাইসিস নিয়ে আমরা কথা বলি, এটার কিন্তু দুটো জিনিসই আছে। যেই কোম্পানি এখানে অপরচুনিটি দেখতে পাচ্ছে, দে আর দ্য ওয়ান বিকামিং সাকসেসফুল। সো আমার মেসেজ যেটা হচ্ছে for my viewers and their company, regardless of how big or how small is your company, it is still possible for you to become successful. আপনারা যদি কতগুলা সার্টেন জিনিসকে মেনটেন করেন, সেটা হচ্ছে যে your mentality আগে চেঞ্জ করতে হবে। The first thing হচ্ছে যে নতুন ধরনের থিঙ্কিং প্রসেস, যেটা আমার মনে হয় শালা মেনশন করেছেন যে ক্রাইসিস যখন আসে তখন পিপল থিঙ্ক ডিফারেন্টলি। তো আমাদেরকে ওই মেন্টালিটিটাকে, কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি? Can you hear me all? Yes, Yes, আচ্ছা, yes, আচ্ছা। yes, শুনতে yes, পাচ্ছি। yes. Continue. হ্যাঁ, It's good. হ্যাঁ, ভেরি গুড। সো Good session. আমাদেরকে এই যে নতুন ক্রাইসিসকে নতুন থিঙ্কিং প্রসেস দিয়ে কিন্তু কাজ করতে হবে। তবে এখানেই এই জায়গাটাতেই সবচেয়ে বেশি প্রবলেম, যেখানে খুব সুন্দর একটা কথা আছে যে প্রবলেম ইজ নেভার ইন লেটিং নিউ আইডিয়াজ ইন, বাট ইট ইজ হাউ টু গেট দ্য ওল্ড আইডিয়াজ আউট। আমাদের মধ্যে আমরা যখন অনেকেই বলি যে আমাদের এক্সপেরিয়েন্স আছে, আমরা জানি এটা ওটা, অনেক সময় দেখা যায় দিস এক্সপেরিয়েন্স কুড বি ইয়োর বিগেস্ট এনিমি। এই এক্সপেরিয়েন্সের কারণে আপনি নতুন আইডিয়াকে মাথায় নিয়ে আসতে চান না। So এখনকার বিশ্বে যেটাকে বলা হয় যে if you wanted to cope up with the new kinds of economy, new kinds of market, you have to learn and you have to unlearn and you have to relearn. তার মানে আপনি যেটা শিখছেন সেটাকে একবার ভুলতেও হবে, অনেক সময় আপনাকে জানতে হবে যে নতুন নতুন জিনিস। তো যার বা যে কোম্পানিগুলোর এই অ্যাডাপ্টেবিলিটি যত বেশি হবে, they will be that much successful. তো সেখানে তো যেটা করা হচ্ছে যে তাহলে আমরা এখন কিভাবে সলভ করবো, what can we do, what are the things? সো প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি সলভ করতে চান কোনো প্রবলেম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার ইউ হ্যাভ এ প্রবলেম অর নট, আর কোন জায়গায় প্রবলেম আছে। তো যেহেতু আমি অনেক অর্গানাইজেশনের কাজ করার আমার সুযোগ হয়েছে দেশে এবং বিদেশে, আমরা দেখেছি যে বেশিরভাগ অর্গানাইজেশনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা দে ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার প্রবলেম অর দে রংলি আইডেন্টিফাই দেয়ার প্রবলেম। তো এখানেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফার্স্ট থিং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রাইট কাইন্ড অফ প্রবলেম, যে আপনার আসলে অর্গানাইজেশনে এই মানে how has your business been affected by corona pandemic, এই জিনিসটা আপনাকে জানতে হবে যে আপনার ওয়ার্নিং সাইন গুলো কি। তো অনেক কোম্পানি আছে তারা শুধু শুনেছে অন্য কোম্পানির এর মধ্যে একটু সেলস কমে যাওয়া, তারা মনে করছে আমাদেরও বোধহয় সিমিলার প্রবলেম হয়েছে, দে টেক দ্য ইনিশিয়েটিভ, যেটা তাদের জন্য খুবই ক্ষতিকারক হয়ে গেছে। সো আপনাকে আসলে জানতে হবে যে আসলে এই যে কোভিড-19টা আপনাকে কোন জায়গায় ইফেক্ট করেছে। ইউজুয়ালি একটা কোম্পানি তিনটা এরিয়াতে ইফেক্ট করে আর কি। আমরা যখন ডায়াগনোসিস করি কোনো কোম্পানিকে, দেখি যে আইদার আপনার সেলস ইফেক্ট করেছে, অর আপনার ফাইন্যান্সিয়ালস ইফেক্ট করেছে, অর আপনার অপারেশনস ইফেক্ট করেছে। দেয়ার কুড বি লট অফ থিংস, তাই না? যে সেলস কমে গেছে, কাস্টমার্স আর ডিমান্ডিং লট ডিফারেন্ট থিংস, মানে পাইপলাইন গুলোতে যেভাবে আসার কথা সেগুলো হচ্ছে না। আবার ফাইন্যান্সিয়াল দেখা যাচ্ছে যে আপনাদের যে ক্যাশ অন হ্যান্ড সেটা নাই, অপারেটিং যেই ইগুলো নাই, সেখানে আর ফান্ডিং, ব্যাংক গুলো আপনাকে লোন দিতে চাচ্ছে না। দেয়ার আর লট অফ থিংস। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোন এরিয়াতে কোন কোন জায়গাগুলোতে আপনার সমস্যাগুলো হচ্ছে। সো বলা হয় যে আইডেন্টিফাইং ইউর প্রবলেম ইজ 50% অফ দ্য সলিউশন। যে আমরা যদি জানি কোন জায়গায়, তারপরে আমরা উই ক্যান টেক দ্য নেক্সট স্টেপ অফ সলভিং দ্যাট প্রবলেম। সো এখন যেহেতু আমাদের প্রবলেম আছে, শুধু প্রবলেমটা শুধু এই না, প্রবলেমটা ডিফিকাল্ট, কারণ উই হ্যাভ এ র্যাডিক্যাল চেঞ্জ, তাই না? যে হঠাৎ করে এই চেঞ্জ গুলো আসছে। তো হঠাৎ করে যদি চেঞ্জ আসে, সো র্যাডিক্যাল সিচুয়েশন রিকোয়ার্স র্যাডিক্যাল চেঞ্জ ইন বিজনেস প্রসেস। আমাদেরকে ওই রকম ভাবেই রেডি হতে হবে, এবং একমাত্র ভাবে আমরা রেডি হতে পারি আমরা যদি একটা বিজনেসকে বারবার আমরা বিভিন্ন রকম জায়গায় মানে এক্সপেরিমেন্ট না করে আমরা যদি একটা সিস্টেমকে ডেভেলপ করি একটা অর্গানাইজেশনের ভিতরে, যেটা আমার মনে হয় যে আহমেদ কবিরও কভার করেছেন, আপনারা তিনজনই অ্যাকচুয়ালি কভার করেছেন, যে আমরা একটা সিস্টেমিক সলিউশন, আমাদেরকে জানতে হবে কোন জায়গায় আমরা টার্গেট করব, দেন উই ইউজ দ্য রিসোর্সেস এন্ড গো ফর ইট। সো উই নিড এ সিস্টেমিক অ্যাপ্রোচ, এবং সেই জায়গায় হলো আমাদের কি আছে, সেই জায়গায় বলা হয় যে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই জায়গায় একটা বিরাট বড় সলিউশন আমরা মনে করি। এন্ড ইটস এ রিলেটিভলি নিউ, অনেকে এটা নিয়ে শুনে নাই, বা অনেকে আগে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বলতো বা অনেক কিছু বলতো, বাট বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং ইজ এ রিলেটিভলি নিউ আইটেম, এন্ড ইট স্টার্টেড ইন 1990 বাই মাইকেল হ্যামার। উনি একজন এমআইটি গ্রাজুয়েট, উনি কিন্তু আসলে এই মানে সিস্টেম নিয়ে উনি চিন্তা ভাবনা করেছেন। ওনার কথা হচ্ছে যে উনি দেখেছেন একটা অর্গানাইজেশনের মধ্যে অনেক অ্যাক্টিভিটিস থাকে,
তার মধ্যে সার্টেন অ্যাক্টিভিটিস গুলো কোনো কাস্টমার ভ্যালু অ্যাড করে না। তারা এই তারা বিভিন্ন সাপোর্টিং নাম দিয়ে এইসব দিয়ে এগুলো আছে। তো উনি বলতেছেন যে তাহলে এইগুলো রাখার কি দরকার। আমরা সেই অর্গানাইজেশন থেকে ফাইন্ড আউট করবো যে অ্যাক্টিভিটিস গুলা আমাদের কাস্টমারকে ভ্যালু অ্যাড করে না, we identify those, we get rid of them, so that the one that adds value we can concentrate more, এবং আমরা কাস্টমারকে যত বেশি ভ্যালু দিতে পারবো আমাদের সেলস বাড়বে, আমাদের অর্গানাইজেশনাল এটা বাড়বে। তো এইখান থেকে কিন্তু তার সেই আইডিয়াটা এসেছে যে হলো বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। যেটাকে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, এটা আসলে বলা হয় যে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এ Business process re-engineering হচ্ছে it involves the radical design of core business process, মানে আমাদের বিজনেস প্রসেসে আমরা কি করব, কোর যে প্রসেসটা, to achieve dramatic improvement। এটা not only ছোটখাটো ইমপ্রুভমেন্ট না, আমাদেরকে ড্রামাটিক ইমপ্রুভমেন্ট করতে হবে। সো কিসের মধ্যে ইমপ্রুভমেন্ট ইন হলো প্রোডাক্টিভিটি, সাইকেল টাইম, how fast we can deliver everything, and quality। এই যে এরিয়াগুলোতে আমরা কিভাবে ড্রাস্টিক ইমপ্রুভমেন্ট করতে পারি, সেটাই হচ্ছে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। মানে ইট ইজ এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। তার মানে এখানে আপনাদের শালা যেটা বললো যে টপ ডাউন অ্যাপ্রোচ এন্ড দেন বটম আপ অ্যাপ্রোচ, এই দুটোকেই ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ এখানে আনতে হবে। ইট ইজ এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ aiming at improvement by means of evaluating efficiency and effectiveness। এই দুইটা এরিয়া নিয়ে আমাদের কাজ করতে হবে, যে whether we are achieving our goal, number two is how much is it costing us to achieve our goal। So এই দুইটা জায়গায় effectiveness and efficiency of the process that exists in organization। তো এই সিস্টেমের অ্যাপ্রোচেই এই বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংটা এসেছে। এখন বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংটা কি করে, আসলে আমরা যখন কোনো অর্গানাইজেশনে যাই তাকে আমরা বলি যে তুমি একটা একেবারে সাদা কাগজ নিয়ে বসো, এবং সাদা কাগজ দিয়ে বসে রি-ইভ্যালুয়েট ইউর সিস্টেম, সি হাউ দ্য থিংস আর ওয়ার্কিং, এন্ড দেন ফাইন্ড আউট সলিউশন। যদি আমরা আবার ওই একই চিন্তা নিয়ে কাজ করি, মানে একই মাইন্ডসেট নিয়ে, তাহলে কিন্তু আমরা নতুন কোনো একটা ডিজাইন বা পাবো না। কাজে আপনাকে একেবারে ফ্রেশ মাইন্ডসেট নিয়ে কাজ করতে হবে। এটার কি কি বেনিফিট আছে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং? বেনিফিট হচ্ছে যে আপনি যদি ওই সাবজেক্ট গুলোকে করতে পারেন, এলিমিনেট করতে পারেন, হ্যাঁ, যে সরি আমার ফোনটাকে আমি বন্ধ করতে পারছি না। নাম্বার ওয়ান হচ্ছে যে এটা আপনার কস্টকে রিডাক্ট করবে, কারণ অনেকগুলো যেসব হলো গুলো আছে, যেটাকে বলা হয় অ্যাক্টিভিটিস, যেগুলো আছে যেগুলো ভ্যালু অ্যাড করে না, সেগুলোকে যদি আপনি জানেন তাহলে সরাতে পারেন, দেন ইউ হ্যাভ লেস কস্ট, ইউর প্রোডাক্টিভিটি উইল ইনক্রিজ। আপনার অবভিয়াসলি প্রোডাক্টিভিটি ইনক্রিজ করলে আপনার কোয়ালিটি ইমপ্রুভ করবে, এবং কাস্টমারকে আমরা বেস্ট ভ্যালু দিতে পারবো, এবং ডিউরিং দ্যাট আমরা যদি দিতে পারি তাহলে উই ক্যান হ্যাভ আওয়ার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। তো এখানে ইউজুয়ালি 4টা স্টেজে করা হয় এই জিনিসটা। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে ডায়াগনোসিস। আপনার আগে একটা জাস্ট লাইক একটা রোগ, মানে অসুখের ট্রিটমেন্টের মতন, যে ফার্স্ট ইউ নিড টু ডায়াগনোসিস আপনার অর্গানাইজেশনে কোন কোন এরিয়াতে এই জিনিসটা কাজে লাগানো যাবে। then you do some quick fix, that is like ফার্স্ট এডের মতন, যে কতগুলো জিনিস আছে যে আমি এখনই যদি একটু টুইকিং করি তাহলে হয়তো অর্গানাইজেশন চলবে। বাট মোস্টলি হোয়াট ইট ইজ ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট, যেটা আমরা একটা প্ল্যান করতে পারি যে আমরা দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু, এন্ড ফাইনালি এই ইমপ্রুভমেন্ট গুলোর পরে উই রি-ইঞ্জিনিয়ার দিস প্রসেস। সো অনেক সময় অনেক কোম্পানিরই থাকে যে আপনি এসে বোধহয় সব জিনিস চেঞ্জ করে দিবেন, এরকম কোনো কিছু কিন্তু রি-ইঞ্জিনিয়ারিং এ সেটা না। এটা কিন্তু একটা গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট, কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে আর কি। এখানে আমরা ওই অনেকগুলো ডির মতনই ব্যবহার করি, যে নাম্বার ওয়ান ইউ ডায়াগনোস, দেন ইউ ডিটেক্ট কোথায় প্রবলেম আছে, দেন ইউ ডিসাইড যে আপনি এটা চেঞ্জ করবেন কি করবেন না, এন্ড তারপরে যেটা আছে ডেস্টিনেশন, দ্যাট ইজ ইউর অবজেক্টিভ গোল। এখানে আমরা অনেক সময় বেঞ্চমার্কিংও বলি, যে আপনি হয়তো খুঁজে দেখবেন যে ওকে সিমিলার ইন্ডাস্ট্রিতে অন্য একটা কোম্পানি আমাদের সিমিলার কোম্পানি কিভাবে এতখানি অ্যাচিভ করছে, তারা যদি ওটা অ্যাচিভ করতে পারে আমরাও পারবো। Then you can set up your destination, and then you design your program, and finally you deliver. So that is basically what we do in business process engineering. So how this thing works, the first thing যেটা আমি সব সময় করি, যে আমার অর্গানাইজেশন থেকে গত 12 বছর আমরা এই একই কাজ করে আসছি several hundred কোম্পানির সাথে, সেটা হচ্ছে যে আমরা we diagnose first। কোম্পানিগুলোর প্রথম যে কাজটাই আমরা যেটা করি, যে আপনি রি-ইঞ্জিনিয়ারিং করতে চান, ভেরি গুড, বাট প্রথমে আপনি জানেন যে আপনি কোথায় আছেন। তার কারণ আপনি কোথায় যেতে চান সেটা কিন্তু নির্ভর করবে কোথায় আপনি দাঁড়ায় আছেন সেটার উপরে, কতক্ষণ লাগবে, কি হবে, এটা কিন্তু আপনি জানতে পারবেন।
সো সেখানে আমরা ডায়াগনোসিস বলি যে বিজনেস ডায়াগনোসিস কিছু না, ইট ইজ এ মেথোডোলজি অফ কোম্পানি ভ্যালুয়েশন দ্যাট অ্যালাউস অ্যান ইন-ডেপথ অ্যানালিসিস অফ মেইন এরিয়াস অফ ম্যানেজমেন্ট অফ দ্য বিজনেস। তার মানে বিজনেসটাকে কিভাবে ম্যানেজ হচ্ছে, এটার প্রসেস গুলো কিভাবে চলছে, সেটাকেই আমরা একটা করি। সো these are the process that I have implemented it in more than 30 companies in Bangladesh, and internationally I have done it over 100 companies. So এই সবগুলো জায়গাতে আমরা দেখি যে আমরা যদি ডায়াগনোসিস করতে চাই, there are 3 areas that usually need diagnosis. Number 1, financial area. Number 2 হচ্ছে আপনার স্ট্রাকচার, how your structure is working, and finally এই স্ট্রাকচারের মাধ্যমে your operations. এই তিনটা এরিয়াকে যদি আপনি ডায়াগনোস করতে পারেন একটা অর্গানাইজেশনে, then you are on your way to do redesigning. কারণ এই তিনটা জায়গাতেই আসলে সমস্যা হয় একটা অর্গানাইজেশনের যারা উইথ ইন ট্রাবল। সো কোন কোন জায়গা আমরা দেখতে পারি? আমরা দেখতে পারি ম্যান পাওয়ার অ্যানালিসিস, সেকশন বাই সেকশন, কাদের কি জব ডেসক্রিপশন আছে কিনা, হোয়াট দে আর ডুইং, এন্ড সবচেয়ে বড় যে জিনিস আমি অনেকগুলো কোম্পানিতে দেখেছি যে তাদের অপারেশনাল ফ্লো চার্ট, যেটা এইটাতেই অনেকেরই ল্যাকিংস আছে। তারা জানেই না যে কাজটা কিভাবে হয়। আপনারা জানেন যে প্রত্যেকটা অপারেশনের একটা 3টা এলিমেন্ট আছে, ইনপুট, প্রসেস এন্ড আউটপুট। আমার কাজটা কোথা থেকে আসছে, আমি কি করছি এর মধ্যে, এন্ড আমার কাজটা কার কাছে যাচ্ছে। এটা খুব বেসিক একটা জিনিস, কিন্তু আমরা যখনই অর্গানাইজেশনে যে আমরা দেখি যে এই জিনিসগুলো অনেকেই জানেন না, যার জন্য দেখা যায় যে এক একটা ডিপার্টমেন্ট ওই ক্রস ফাংশনালি তারা কাজ করছে না, তারা আর কি ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ করছেন, কম্পিটিটিভলি নট কোলাবোরেটিভলি। তারপরে ডেলিগেশনস অফ অথরিটি, লেভেলস অফ ম্যানেজমেন্ট, অনেকগুলো অর্গানাইজেশন আছে আননেসেসারি লেভেলস আছে, যেখানে অনেক ম্যানেজমেন্টের আমাদের পজিশন আছে যে পজিশন গুলোর কোনো নামের সাথে তাদের কাজের কোনো মিল নাই। এটা আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশে যেহেতু অনেক কোম্পানি আছে ফ্যামিলি ওন্ড বা দে আর নট ভেরি মাচ অর্গানাইজ, এইসব জায়গায় আমরা দেখতে পারি যে দেয়ার আর লট অফ পজিশনস দ্যাট আর নট নেসেসারি। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল জব ডেসক্রিপশন, কোড অফ কন্ডাক্ট, এইচআর সিস্টেম, পলিসি, দিস আর লট অফ জিনিস যেটা আমরা এই জায়গাগুলোতে চেক করতে পারি। এবং যখনই আপনি এটা ডায়াগনোস করবেন, আপনি দেখবেন একটা ক্লিয়ার পিকচার এসে গেছে, এন্ড দেন ইউ ক্যান ডু রি ইঞ্জিনিয়ারিং। এবং এটাকে যদি আমরা একটা স্টেপে দেখি যে স্টেপ বাই স্টেপ, তাহলে নাম্বার 1 হচ্ছে আগে দেখেন যে আমার কোম্পানিটা রিফোকাস ইওর ভিশন, আমরা কি করতে চাই, কোম্পানিটা কোথায় যেতে চাই, হোয়াট আর দ্য ইনিশিয়েটিভ উই ওয়ান্টেড টু টেক, এন্ড দেন নেক্সট হচ্ছে যে আমাদের কোর প্রসেস গুলাকে কিভাবে রিডিজাইন করব। তারপরে হচ্ছে হলো যে আমাদের যেই কাজগুলা করব, হাউ উই গোনা ইমপ্লিমেন্ট থ্রু ক্রস কালচারাল, ক্রস ফাংশনাল টার্মস with end-to-end responsibility for a process. And then number 4th stage আমরা কি আসবো যে আমাদের যে বেসিক অর্গানাইজেশনাল এন্ড পিপল ইস্যুস নিয়ে আমরা কথা বলবো, যে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে কাদের কি সমস্যা হতে পারে, কোন ধরনের মানুষ আমাদের দরকার, what kind of motivation they need, and finally you improve the business process across the organization. So it's a gradual process, এবং এই প্রসেসটার মধ্যেই আপনার এই রি-ইঞ্জিনিয়ারিংটা করতে পারবেন। সো আমি বেসিক্যালি দ্যাট ইজ হোয়াট দ্য ইনফরমেশন দ্যাট আই ওয়ান্টেড টু গিভ। তো আমরা এখন যেটা করব, আমি আশা করি যে অল্প কিছু লাইট এখানে দিতে পেরেছি যে আসলে বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি, সেটা নিয়ে যখন মানুষজন কথা বলতে চায়। তো আমি এখন এই ইনফরমেশনের হলো আলোকে আমরা একটু জানতে চাই যে how you think your organization really measures up, like এই জিনিসগুলো কি আপনারা ওইভাবে ফলো করছেন কিনা। তো আমি আহমেদ কবিরকে একটু জিজ্ঞেস করবো যে do you have any feedback in terms of that, like এইখান থেকে কোনো কিছু ফ্যামিলিয়ার মনে হয়েছে কিনা, বা এই বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর কোনো পার্ট আপনাদের কাজে লেগেছে কিনা। আহমেদ কবির, আর ইউ দেয়ার? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, তো আমি আমার বক্তব্যের সময় যেটা বলেছি, এবং যেটা আপনি আপনার বক্তব্যতেও বলেছেন, যে জিনিসটা সব থেকে বেশি দরকার, যে এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি। হ্যাঁ, বিজনেস বন্ধ করে দেওয়া, পিছিয়ে যাওয়া বা বসে থাকার কোনো সুযোগ নাই। রাদার এটাকে এখান থেকে অপরচুনিটি গুলো কি আছে সেইটাকে বের করে নেওয়া এবং ডাইভার্সিফাই করা একটা খুব বড় প্রয়োজন। এই ধরনের সিচুয়েশনে হয় আমার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, অথবা আমার মার্কেটিং এর কোনো ডাইভার্সিফিকেশনে যেতে হবে, অথবা শেষ যেটা থাকে যে আমাদের ডিস্ট্রিবিউশন বা আমাদের প্রোডাক্ট
পৌঁছে দেওয়ার ব্যাপারে আমরা অন্য অন্য পদ্ধতি কি ফলো করতে পারি, এবং আপনার প্রেজেন্টেশনে সেই জিনিসগুলোই উঠে আসছে। তো আমাদের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমরা আমাদের এক্সপেরিয়েন্সেও দেখেছি যে এটাই একমাত্র সঠিক পথ, যে কোনো কিছুকে সেই জায়গায় স্টপ না করে রাদার একটার পর একটা এক্সপ্লোর করে যাওয়ার চেষ্টা করা। এবং অনেক ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতিতে যেগুলো হয়, যে আমরা অনেক কিছু চিন্তা করি, করতে গিয়ে হয়তো করতে পারি না, কিন্তু চেষ্টাটা অব্যাহত রাখাটা খুব প্রয়োজন। এবং ম্যানেজমেন্টের এই ক্ষেত্রে একটা ওপেন মাইন্ড বা মানসিকতার খুব প্রয়োজন, যে এই ধরনের জটিল পরিস্থিতিতে ভুল ভ্রান্তি খুব স্বাভাবিক, কিন্তু তারপরেও সেইটাকে বেছে নিয়ে টিমকে এনকারেজ করা যে আমরা আর কি করতে পারি, আর কি করার আছে। এবং এটা সবসময় কিন্তু সঠিক না যে টপ ম্যানেজমেন্টই খুব ভালো ভালো আইডিয়া বা থট প্রসেস নিয়ে আসতে পারে। দেখা যায় যে অনেক নিচে থেকেও খুব ভালো আইডিয়া আসতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা বলি অ্যাকচুয়ালি, যে আমরা নিচে থেকে আইডিয়া গুলো আনার চেষ্টা করি। আমরা টিম লেভেলকে বলি, সুপারভাইজারকে বলি যে তোমরা তোমাদের টিম মেম্বারদের আইডিয়া গুলো নিয়ে আসো, কারণ তারা যে মার্কেট ফিডব্যাক গুলো তারা রিসিভ করে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে সেটা রিফ্লেকশনটা করাটা খুব খুব জরুরি। অনেক সময় আমরা হয়তো সেটা অফিসে বসে বা দূরে থেকে সেটা দেখতে পাই না। তো সমন্বিতভাবে এই কাজগুলো করা এবং মানুষকে এনকারেজ করা যে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু তারপর আমাদের চেষ্টা করে যেতে হবে। এবং এই চেষ্টার মানে কোনো যদি ব্যর্থতাও থাকে, তার মানে এই না যে তাকে সরিয়ে দেওয়া বা তাকে ডিসকারেজ করা, রাদার এনকারেজ পার্টটা থাকতেই হবে এই ধরনের পরিস্থিতিতে সামনে যাওয়ার জন্য। তো আপনার প্রেজেন্টেশনের অধিকাংশ ক্ষেত্রে সেই জিনিসগুলো, যে আউট অফ দ্য বক্স আমাদেরকে কি চিন্তা করা যায়, কি করা যায় বা কিভাবে আগানো যায়, সেই প্রচেষ্টাটা থাকতেই হবে। আমি সেটাই বলবো যে হ্যাঁ, এটাই সঠিক এবং এটাই একমাত্র পথ এই ধরনের চ্যালেঞ্জ থেকে উত্তরণ হয়ে আসার। থ্যাংক ইউ আহমেদ কবির, দ্যাট ওয়াজ ভেরি ইনসাইটফুল। আমি এখন একটু মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে যাব, কারণ আমি জানি যে হি হ্যাজ লট অফ সাকসেস স্টোরি টু শেয়ার। এবং মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে আমার আগে যে কথা বলেছিলাম, আই হ্যাভ হার্ড দ্যাট মানে আপনার সেই সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচটাকেই আসলে এখানে কাজে লাগিয়েছেন, এন্ড ইউ হ্যাভ অ্যাচিভড ইউর সেলস গোল, অ্যাকচুয়ালি এক্সিডিং ইউর সেলস গোল, তাই না? সো আপনি কি একটু আমাদের কাছে শেয়ার করতে পারবেন যে এই যে আমরা বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর যে সিস্টেমেটিক অ্যাপ্রোচটা বললাম, মানে did this approach work for your organization, or আপনাদের যে এই অ্যাচিভমেন্টটা করতে পেরেছেন? সো আমাদেরকে যদি একটু শেয়ার করেন যে what are the things that you have implemented যেটা দিয়ে আপনারা এত ভালো একটা রেজাল্ট আপনি আনতে পেরেছেন। আমি মুস্তাফিজুর রহমান সাহেবকে একটু থ্যাংক ইউ মিস্টার মুনির। আসলে গ্লোবাল চেঞ্জ কিন্তু শুধু করোনার জন্য হচ্ছে তা কিন্তু না, ইট ইজ এ কন্টিনিউয়াস চেঞ্জ। প্রতিনিয়ত পৃথিবীটা বদলে যাচ্ছে, কাস্টমারের চয়েস বদলে যাচ্ছে, কাস্টমারের নিড চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্যই কোনো একটা অর্গানাইজেশন, অধিকাংশ অর্গানাইজেশন একটা সিস্টেম দাঁড় করিয়ে নিয়ে ওটার উপরেই তারা প্রতিষ্ঠিত থাকে, ওটা নিয়েই তারা চলতে থাকে। এবং একটা সার্টেন টাইম পরে ওই সিস্টেমগুলো কিন্তু আর সেই ধারালো ভাবে আর কাজ করে না। এবং দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো অর্গানাইজেশন কিন্তু বিশ্বে ওরা একটা সময় পরে গিয়ে আর ভালো করতে পারতেছে না। আমি বলি বাটা ইন্ডিয়া একসময় খুব ভালো করতো, কিন্তু মাঝখানে বাটা ইন্ডিয়া পড়ে গেল, তাদের যে প্রফিটেবিলিটি সেগুলো চলে গিয়ে প্রায় লস হয়ে যাচ্ছিল। এরকম সময়ে অ্যাকচুয়ালি বাটা সেন্ট্রাল থেকে তারা ভোদাফোন থেকে একজন সিইও কে তারা, যার রিটেলে কোনো অভিজ্ঞতা ছিল না, তাকে রিক্রুট করে বাটায় বসিয়ে দিল। বসিয়ে দেওয়ার পরে সেই ভদ্রলোক আসলে এই রিটেলিং এর কিছু না জানার পরেও সে তার যে ভীষণ ছিল যে এই অর্গানাইজেশনটাকে অনেক বড় করা যাবে, সে আসলে ভিতরে স্ট্রাকচারাল চেঞ্জ করলো, রিফর্ম করলো, রি ইঞ্জিনিয়ারিং করলো, আনলার্ন করলো, লার্ন করলো এবং রিলার্ন করলো। এইগুলো করে সে এই বাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেল, গত 3 বছরে বাটাকে সে এখন 300 কোটি রুপি এখন তাদের প্রফিট হচ্ছে, যেখানে লস হয়ে যাওয়ার পর্যায়ে চলে গেছিল। রিসেন্টলি এই ভদ্রলোককে বাটা কিন্তু গ্লোবাল সিইও করেছে ইন্ডিয়া থেকে নিয়ে। তাহলে এই ভদ্রলোকের অ্যাচিভমেন্ট হওয়ার পেছনে কারণটা কি? রি ইঞ্জিনিয়ারিং, ভেতর থেকে চেঞ্জ করে দিয়েছে বিভিন্ন সিস্টেমগুলো। সেই জন্য কোভিড হয়েছে বলেই যে আমাদেরকে ভিতর থেকে চেঞ্জ করতে হবে এমনটি কিন্তু না।
এটা একটা ক্রাইসিস, এই সময় তো সবাইকে করতে হবেই। এছাড়াও রুটিনলি ভিতর থেকে আমাদের যে স্ট্রাকচারগুলি আছে, যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমগুলো কি ওভার সিস্টেম, এই সিস্টেমগুলো কি ওভার অ্যাডমিনিস্ট্রেটিভ, এই সিস্টেমগুলোতে কি আমার বিজনেসে বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছে, এই বিজনেসে কি অনেক মানুষের সিগনেচার লাগতেছে একটা ফাইল অ্যাপ্রুভ হয়ে আসতে, এই ধরনের জিনিসগুলো মাঝে মাঝে চেক করা উচিত। এবং যেখানে যেখানে বিজনেস স্পিড হারিয়ে যাচ্ছে যে সমস্ত কারণগুলিতে, সেগুলোকে ইলিমিনেট করে দিতে হবে এবং এটা রুটিনলি রি ইঞ্জিনিয়ারিংটা করে যেতে হবে। কারণ কাস্টমারের নিড, কাস্টমারের চয়েস, এগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। যে কোনো পণ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রি ইঞ্জিনিয়ারিংটা এটা ভিতর থেকে করতে হবে। এবং এটা অভিজ্ঞ মানুষকে যদি ইনভাইট করা হয় অথবা ভিতর থেকে যদি ট্যালেন্টগুলোকে বলা হয় যে আমাদের আর কি কি পরিবর্তন করলে আমাদের বিজনেসটা গতি পাবে, আমাদের প্রোডাক্টগুলো গতি পাবে, আমাদের প্রোডাক্টগুলো কাস্টমারের পছন্দসই হবে, এইটা একটা রুটিন ব্যাপার হওয়া উচিত। কিন্তু আমাদের অধিকাংশ কোম্পানি, অধিকাংশ ব্যাংক, অধিকাংশ বিজনেস প্রতিষ্ঠান তারা এইটা করে না। তারা একটা সিস্টেমের উপরে লং টাইম প্রতিষ্ঠিত থাকতে চায়। আসলে কানেক্টিভিটি খুব দ্রুত ও মানুষের কাছে পৌঁছে যাওয়াতে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াগুলো এখন কিন্তু মানুষ প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এই পরিবর্তনশীলতার সাথে খাপ খাওয়াতে গেলে আমাদেরকে শুধু যে নিজেরা খাপ খাওয়াবো তা কিন্তু না, আমরা বরং এমন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করব যাতে অন্যেরা আমাকে ফলো করে এবং অন্যেরা আমাকে ফলো করে যখন আমার পর্যায়ে আসবে তখন কিন্তু আমি ওইখান থেকে সরে আর একটা নতুন রি ইঞ্জিনিয়ারিং করে আমি নতুন ভাবে আগাচ্ছি। ও আমাকে ধরতেই পারবে না। ও যখন আবার পরবর্তী পর্যায়ে আসবে আমি আবার নতুন রি ইঞ্জিনিয়ারিং করে কাস্টমারের কাছাকাছি নানাভাবে আমি উপস্থাপন করব নিজেকে, আধুনিকভাবে, সুন্দরভাবে বিজনেস প্রসেসকে ডেভেলপ করে, বিজনেস প্রসেসকে দ্রুত করে, এইগুলো করে আমরা আমাদের কস্ট কমাবো, আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, প্রোডাক্টের ডাইভার্সিফাই করব, প্রোডাক্টের কোয়ালিটি চেঞ্জ করব, কাস্টমারের টেস্ট বুঝে এবং কম্পিটিটর অ্যাক্টিভিটিকে আমি মনিটর করব। আমার যে বিজনেস তার সাথে যাদের কম্পিটিশন আছে তারা কোন পর্যায়ে, তারা কিভাবে স্ট্র্যাটেজি নিয়ে আগাচ্ছে সেগুলিও অ্যানালাইসিস করার দরকার আছে। এবং অ্যাডাপ্টিবিলিটি একটা অনেক বড় বিষয় আজকের দুনিয়াতে এবং এটা চেঞ্জটা অতি রেপিড করতে হবে। মানে আমি চেঞ্জ করতে করতে বহু সময় নিয়ে নিলাম, অবসরে কিন্তু আমি মার্কেটে নাও সাস্টেন করতে পারি। তো সেই জন্যই আজকের যে টপিকটা, এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা নিয়ে যে সমস্ত কোম্পানি কাজ করবে তারাই কিন্তু কোভিড এবং পোস্ট কোভিড এবং যে কোনো সিচুয়েশন ট্যাকেল দিতে সফলকাম হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মানে আসলে খুব মানে ইনসাইটফুল এবং মানে অ্যাপ্রোপ্রিয়েটলি যেটা বলেছেন যে আসলে রি ইঞ্জিনিয়ারিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। রি ইঞ্জিনিয়ারিং এর সাথে ইনোভেশনস অনেকখানি জড়িত, যে আমরা যখনই অন্যরা কাছাকাছি আসবে আমরা আবার নতুন কিছু করব, আবার আমরা মার্কেটে সবসময় আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। উই হ্যাভ টু বি রেডি ফর চেঞ্জ। তো এই চেঞ্জ গুলোতে যেতে হবে। আমার মনে হয় যে এটা খুবই চমৎকার একটা মানে হলো অ্যানালজি যেখান থেকে আসলো। তো থ্যাংক ইউ ভেরি মাচ হলো মুস্তাফিজুর রহমান সাহেব। তো আমি এখন ফাইনালি জিজ্ঞেস করবো আমাদের শায়লা শবনমকে, হোয়াট ইজ ইউর টেক অন দিস ওয়ান? যে আমরা যে এই যে রি ইঞ্জিনিয়ারিং কথাটা, আই এম প্রিটি শিওর যে আপনারা এই মানে পলিসি বা পদ্ধতিগুলাই ফলো করছেন, বাট ডু ইউ হ্যাভ সাম ফিডব্যাক অন দিস এন্ড হাউ উই ক্যান ডু ইট অর হাউ ইউ আর ডুইং ইট অর হাউ ইউ এনভিশন দিস থিং? সো শায়লা শবনম প্লিজ। মুস্তাফিজ ভাই খুব সুন্দর করে বলেছেন, আমি শুনছিলাম, আসলে আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসগুলো। যে একটা জিনিস সত্যি যে ইটস নট অনলি রিলেটেড টু কোভিড, আমাদের আসলে এই VUCA ওয়ার্ল্ডে মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ। সো মার্কেটের সাথে আমাদের নিজেদেরকে সামনে নেওয়া ফ্রম এভরি অর্গানাইজেশন পার্সপেক্টিভ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা আসলে কারেন্ট স্টেটটা আমাদের বোঝে এবং আমরা আসলে ডিজায়ার স্টেটে কোথায় যেতে চাই, এবং যখন আমরা এই দুটোর মাঝখানে তখন কিন্তু আমাদের গ্যাপ অ্যানালাইসিস করাটা ইজি হয়ে যায়। এবং এই জায়গাটাতে যেটা হচ্ছে আপনি যেটা দেখিয়েছেন যে আসলে more or less is similar, we call it as a transformations, we are going through massive transformation from the business perspective as well. So এই জায়গাটাতে যেটা হচ্ছে যে how we are operating, এবং আমি যেটা আগেও বলেছি যে think from the ecosystem perspective. So আমাদেরকে ডিফারেন্ট স্টেক হোল্ডার্স পার্সপেক্টিভে চিন্তা করতে হবে, এবং ভ্যালু ক্রিয়েশন যেটা আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশনে মেনশন করেছেন। এবং আমরা যখন ইম্প্যাক্টের কথা চিন্তা করি, এখানে আমি একটা ডিফারেন্স বলবো যে ডিফারেন্স বিটুইন আউটপুট এন্ড আউটকাম। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে অ্যাক্টিভিটিস প্ল্যান করি যেগুলো হচ্ছে মোস্টলি আউটপুট বেসড,
বাট হাউ উই ক্যান ক্রিয়েট দ্য আউটকাম এবং ইম্প্যাক্ট একটা মানুষ যখন কাজ করছে ওই জায়গাটাতে আমরা যদি ভ্যালু ক্রিয়েশন পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে কিন্তু আসলে উই ক্যান আস্ক দ্য কোশ্চেন টু আওয়ারসেলফ যে আমরা আসলে যে কাজটা করছি আর উই ক্রিয়েটিং প্রপার ভ্যালু টু দ্য কাস্টমার্স and how we are creating impact to the organization and the people as well, because all the employees may not be linked to the direct customer front. So এখানে আসলে প্রত্যেকটা এমপ্লয়ি পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি যে আমরা কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করছি from the organization perspective, from the people perspective and from the customer perspective as well. So এটা এই জিনিসটা চিন্তা করি এবং এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে we need to consider the speed, stability and flexibility. So আমরা যখন agility নিয়ে কথা বলি আসলে যে এই জায়গাটা আমরা আসলে যখনই রি-ইঞ্জিনিয়ারিং কথা বলি আসলে কেন আমরা এটা চাচ্ছি, definitely আমার যে প্রসেসটা আছে how we can make it faster and how we can actually ensure the stability, and we need to be flexible as well. যখন আসলে আমরা টিমটা ফর্মেশন করি at the beginning of this re-engineering process সেই জায়গাটা প্রপার স্কিল সেটটা আছে কিনা সেটাও কিন্তু আমাকে দেখতে হবে এবং ওই জায়গায় আসলে প্রপার মাইন্ডসেট এবং ক্যাপাবিলিটিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিলেক্টিং দ্য টিম এবং ফর্ম দ্য টিম, বিকজ আমি এমন একজনকে দায়িত্ব দিলাম এই প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং বা আসলে ট্রান্সফরমেশনে যে কিনা হয়তো বা নিজেই রেডি না ফর দিস প্রসেস। সো ওখানে ক্যাপাবিলিটিস এবং মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনি বলেছেন যে লার্ন, আনলার্ন এবং হচ্ছে রিলার্ন। আমরা হয়তো অনেক সময় ভাবি যে আমরা যেটা জানি সেটাই ঠিক আছে, এবং আমরা যখন ওয়ার্কপ্লেস পার্সপেক্টিভে চিন্তা করি আমরা কিন্তু একটা জিনিস দেখি যে অলরেডি কিন্তু এখানে একটা জেনারেশন গ্যাপ আছে এবং উই নিড টু এনকারেজ দ্য নিউ আইডিয়াস। সো এই জন্য আমি বলেছি যে অলওয়েজ দেয়ার উইল বি নট দ্য টপ ডাউন অ্যাপ্রোচ, দ্য বটম আপ অ্যাপ্রোচ, এবং হাউ উই ক্যান ওয়ার্ক এজ এ নেটওয়ার্ক অর্গানাইজেশন। সো এ গুড আইডিয়া ক্যান কাম ফ্রম এনিওয়্যার, এবং একটা পার্সন যার কিনা হয়তো বা 2 বছর 3 বছর এক্সপেরিয়েন্স, বাট দ্যাট পার্সন মে হ্যাভ এ ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ। So organization perspective আমার কাছে যেটা মনে হয়, listen to colleagues, listen to employees, listen to stakeholders, listen to the like the organizations যারা আসলে benchmarking আপনি যেটা বলেছেন like the competitors. So we can have a network organization. The connection plays a very vital role here. So এই কানেকশন গুলো কিন্তু আমরা যখন কাজ করছি আসলে অর্গানাইজেশন পার্সপেক্টিভে কাজ করছি, এটা কিন্তু শুধুমাত্র আমরা অর্গানাইজেশনের জন্য কাজ করছি, ইটস নট লাইক দ্যাট। আমরা কিন্তু কিভাবে ভ্যালু ক্রিয়েশন করতে পারি ফ্রম দ্য পিপল পার্সপেক্টিভে। সো ফর দ্য ব্রডার পার্সপেক্টিভ আমি যদি আমার কান্ট্রি পার্সপেক্টিভে চিন্তা করি তাহলে কিভাবে আমি ইম্প্যাক্ট ক্রিয়েট করছি আমার কান্ট্রি পার্সপেক্টিভে। সো সেই ক্ষেত্রে এটা হতে পারে একটা পার্টনারশিপ, লার্ন ফ্রম ইচ আদার কোম্পানিজ অ্যাজ ওয়েল, যে হোয়াট বেস্ট প্র্যাকটিসেস আর গোয়িং অন। এই কানেকশন এবং লার্নিংটাও হেল্প করে অনেক ক্ষেত্রে। So that's all, Munir bhai. Thanks for sharing. It's a very simplified way আপনি অলরেডি শেয়ার করেছেন। Thank you so much. থ্যাংক ইউ শাইলা, আমার মনে হয় যে রাইটফুলি খুব চমৎকার ভাবে বলেছেন। আসলে আমরা যদি কমপ্লিটলি সামারাইজ করি, বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং শুনতে অনেক লম্বা লাগে, অনেক লম্বা লম্বা নাম আছে এইসব জিনিসপাতি, বাট এর মেইন কথাটা হচ্ছে কি যে ইটস এ টুলস এবং ইটস এ প্রসেস যেটার মাধ্যমে an organization can take an informed decision. That's what it is. আমরা যখন একটা ডিসিশন নিচ্ছি সেটার আমরা কি প্রপার অ্যাসেসমেন্ট করে নিচ্ছি কিনা, আমরা কি জাস্ট স্পেকুলেশনের উপরে নিচ্ছি কিনা। তো এখানে বিজনেসে কথা হচ্ছে যে একটা মানে বড় বিজনেসে একটা ছোট ভুল অনেক বড় কস্টলি হয়ে যেতে পারে। সো আমরা যদি প্রসেস বা এই সিস্টেম অ্যাপ্রোচটাকে আমরা যদি নেই এবং অ্যাসেসমেন্ট গুলো ঠিক মতো করি তাহলে আমরা একটা ইনফর্মড একটা ডিসিশন নিতে পারবো। আর আমি আমাদের মুস্তাফিজুর রহমান সাহেবের কথার এই ধরেই বলতে পারি যে অর্গানাইজেশনকে টিকে থাকতে হলে এখন খুব চমৎকার একটা ফ্রেজ বলা হয় যে ডিস্টিংক্ট অর এক্সটিংক্ট। মানে আজকালকার দুনিয়াতে if you are not different from others, if you are not distinct, you will be extinct. আপনি যদি সেম প্রোডাক্ট সেম জিনিস অন্যদের মতন করেন কিছুদিনের মধ্যে আপনি আর এই বিজনেসে থাকবেন না। You have to come up with something different. You have to do something better than your competition. It's not only in business, it's in work, it's everywhere. আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, 100 জন লোক ইন্টারভিউ দিচ্ছে, you have to prove to your interviewer that you are different than other 99, otherwise you are not going to get the job. So ঠিক সেরকম আপনার ব্যবসাটাকেও নিয়ে আসতে হবে, যেটা আহমেদ কবির অলসো মেনশন করলো যে আমাদের ডাইভার্সিফাই যদি আমরা করি, নতুন নতুন জিনিস নিয়ে আসি এবং ব্যবসাকে আমরা নতুন ভাবে দেখতে পারি এবং সিস্টেমটাকে নতুন ভাবে চিন্তা করি, তাহলে কিন্তু উই ক্যান বিকাম ডিস্টিংক্ট and we can become successful. So আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই আলোচনাটা অনেক চমৎকার লাগলো, কারণ all three of you are really very much competent in your own field এবং own perspective, এবং সেখান থেকে আমরা খুব সুন্দর একটা অবজেক্টিভ একটা পেলাম। তো আমি আহমেদ কবির, মুস্তাফিজুর রহমান সাহেব এবং শালা শবনম তিনজনকে আমার মানে হার্টফেল্ট থ্যাংক ইউ জানাচ্ছি আজকে প্রোগ্রামে আসার জন্য। and we would like to expand that program later on. আমরা জানি যে আজকে আমাদের কিছু যান্ত্রিক গোলযোগের জন্য আমরা হয়তো সরাসরি লাইভে যেতে পারিনি, বাট
আমরা রাইট অ্যাওয়ে এখন এটাকে ঠিক করে আপনারা 3 থেকে 4টা জায়গায় পাবেন, আমাদের এটা ফেসবুকে পাবেন, ইউটিউব লাইভে পাবেন। সো আমাদের দর্শকদের কাছে আমরা এটা পৌঁছে দেবো। তো আমি আবার আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এখানে শিলা অনেকক্ষণ ধরে চুপ আছে, অন্যান্য প্রোগ্রামগুলোতে শিলা ইজ দ্য ওয়ান হু মডারেট, আজকে আমি ওটা নিয়েছিলাম। তো কাজে আমি এখন শিলার হাতে ছেড়ে দিচ্ছি যে ইউ ক্যান ডু ইউর ক্লোজিং স্টেটমেন্টস এন্ড এভরিথিং। দ্য স্টেজ ইজ ইয়োর্স, ইউ ক্যান ডু এনিথিং, ফিল ফ্রি। শিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। মনির ভাই, আমি মনে করছি যে আপনি আমাকে চান্স দেননি, এটার কারণ কি? আমি কি ট্রান্সফর্মড হতে পারি নাই? Anyway, thank you. It was really nice discussion because আমরা সবাই একটা প্যান্ডেমিকের মধ্যে যাচ্ছি, আর আমাদের একটা মেইন থিম হচ্ছে কস্ট কাটিং, মানে হচ্ছে এমপ্লয়ি ছাঁটাই। এটা একটা খুব মানে কি বলবো, সবার উপরে এমন ভাবে একটা ইম্প্যাক্ট করেছে যে সবাই প্যানিকড হয়ে আছে যে কখন কি হয়। তো আমি বলবো যে dear leaders, HR managers, HR leaders, please come up with this solution, sit together and আজকের প্রোগ্রামটা আপনারা দেখেন, আপনাদের মতামত থাকলে আমাদেরকে জানান, আমরা আরো কিভাবে কি করতে পারি। আর আমাকে কেউ প্রশ্ন করেছিলেন যে এই ব্যাপারে যদি আমরা আরো অনেক ডিটেলস জানতে চাই তাহলে কিভাবে আমাদেরকে রিচ করতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমাকে নক করতে পারেন, আমার নাম্বার তো দেওয়া আছে, অথবা আমি আবার দিয়ে দিব। আর আমাদের একটা আমরা একটা প্রোগ্রামই এটার জন্য আয়োজন করব, যেটাও আমরা কিছুদিনের মধ্যে পাবলিশ করব, যে আমরা কিভাবে এই ব্যাপারে বিভিন্ন কোম্পানিকে হেল্প করতে পারি। আর ফাইনালি যেটা বলবো যে keep yourself calm to take the right decision and think the transformation in terms of production, delivery and increase sales reach to the customers. And what are the changes we need to take in this pandemic? So if you want to know more about it, please call me and I'll give you all my numbers, and you can knock me on Facebook and our official page Impra Consulting, and that is also shared. So thank you so much. It was amazing discussion and very insightful. I'd like to thank you all once again, and Shubharatri. দেখা হবে আবার। Thank you so much. Thank you Thank so you. much. Thanks to Thank you. everyone. Shubharatri.